দেশ এবং বিদেশের সকল বন্ধুদের আন্তরিক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লেডিস ক্লাব। নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের এই আয়োজন ঠিক সন্ধ্যে ৬টায় শুরু হয়ে যায় এবং তেমনই কথা মতো ঠিক ৬টায় চলে আসলাম। আমি অহনা তসলিম খান আছি আপনাদের সাথে এবং আজকের দিনে আমরা ভীষণ ভালো একটা বিষয় নিয়ে এসেছি। অন্য দিনও তেমনটাই চেষ্টা থাকে যাতে আপনারা প্রয়োজনীয় নানা বিষয় বা আমাদের দৈনন্দিন জীবনের কিছু না কিছু বিষয় সেগুলো নিয়ে আমরা আলাপ করতে পারি এবং আলাপচারিতায় আমাদের আড্ডা থেকে আসলে অনেক তথ্য এবং অনেক যুগান্তকারী পরিবর্তনের আশা সবকিছুই উঠে আসে। পরিবর্তনের আশা আসলে সবখানেই, মাঝে মাঝে সমাজে পরিবর্তন চাই, মাঝে মাঝে ভাবনায় পরিবর্তন চাই, জীবনের পরিবর্তন চাই বলেই হয়তো জীবনটা প্রতিদিনই বেশ দ্রুততার সাথে চলমান হয়ে ওঠে। পরিবর্তন যদি না হয় তাহলে জীবন থেমে যায়, আশপাশটাও কেমন যেন থেমে আসতে থাকে। সেটা অবশ্যই কাম্য নয় এবং পরিবর্তনটা কেমন প্রয়োজন, নেতিবাচক প্রয়োজন নাকি ইতিবাচক প্রয়োজন, সব রকম ভাবনা চিন্তা নিয়ে আজকের আড্ডা হবে। এবং আমাদের সাথে আড্ডা দিতে তিনজন বন্ধুকে ডেকেছি, চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথেই। আমাদের সাথে শুরুতেই আছেন আমাদের ভীষণ মিষ্টি আজরিন শরীফা সিমনি, তিনি স্বত্বাধিকারী আজরিনস ক্যাফে। তার পাশে আছেন পারভিন জোবায়দা, তিনি একজন শিক্ষক, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ। এবং তার পাশে আছেন মৃদুলা সমদ্দার, তিনি একজন সঙ্গীত শিল্পী এবং উনি আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে। তিনজন চমৎকার মানুষ। শুরুতে স্বাগত জানাচ্ছি। আজরিন আপু, কেমন লাগছে এসে? খুবই ভালো লাগছে, আর আমি খুবই খুশি আসতে পেরে, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর এখানে আসতে পারলে তো ভালো লাগে, আর আপনাকে দেখলে আমার আরো বেশি ভালো লাগে। আমার খুব পছন্দের একটা মানুষ এবং আপনি তো আমাদের নিয়মিত বন্ধু। আমাদের স্টুডিওতেও দেখা হোক, আমাদের যে কোনো অনুষ্ঠানে দেখা হোক, আপনি আমাদের জুমেও বরাবর চেষ্টা করেন যে যাতে আপনি এসে আমাদের সাথে গল্প করতে পারেন। এটা বেশ চমৎকার একটা অনুভূতি যে লেডিস ক্লাবের প্রত্যেকটা মানুষ আমরা এখন একটা পরিবারের মতো হয়ে গেছি এবং যখনই যে সুযোগ পাই না কেন আড্ডা দেবার চেষ্টা করি। তেমনই আরেকজন পারভিন জোবায়দা আপু, লেডিস ক্লাবে আসার অনুভূতি কেমন শুনে? এক কথায় যদি আমি বলতে চাই, অসাধারণ ভালো লাগছে। এবং আমি বলবো এই মঞ্চ আমার পরিচিত, হয়তো এখানে আমার প্রথম আসা, কিন্তু আমি অনস্ক্রিন রেগুলার এই প্রোগ্রামটা দেখি। হয়তো আমি সিরিয়ালি বলতেও পারবো যে কোন দিন কোন প্রোগ্রামটা হয়েছে, এত পরিচিত আমার এই মঞ্চটা। কি চমৎকার, কি চমৎকার! এটা আমাদেরও কি ভীষণ সুন্দর অর্জন, অনেক ধন্যবাদ। মৃদুলা আপু, একই কথা, কেমন লাগছে এসব? আমারও একই উত্তর, অনেক ভালো লাগছে। বিশেষ করে লেডিস ক্লাব কথাটাই, যে আমাদের মেয়েদের জন্য একটি মানে মেয়েদের সমস্ত বিষয় আলোচনা করার জন্য নিশ্চয়ই উন্মুক্ত একটি সুন্দর প্ল্যাটফর্ম। আমার আজকে প্রথম আসা, কিন্তু আমি এর আগে অনস্ক্রিনে সবসময় আপনাদের সাথে পরিচিত ছিলাম। বাহ, আমারও না, মানে আমি যদিও প্রতিনিয়তই মাঝে মাঝে নতুন মুখের সাথে পরিচিত হই, কিন্তু কখনোই যেন আমার কেন যেন নতুন লাগে না। আমার মনে হয় যে এটা আমরাই, এবং বরাবর নারীরা একদম মনের মিল রেখে একসাথে আড্ডা দেবো, এর থেকে সুন্দর আর কি হতে পারে। তেমনই কিছু বন্ধুরা আপনারা প্রতিনিয়ত আমাদের সাথে যুক্ত হন। অনেক নতুন বন্ধুরা মাঝে মাঝেই ভাবনা চিন্তা করতে থাকেন যে আচ্ছা আমি কি লেডিস ক্লাবে যাব, জুমে কি আমি আড্ডা দিতে পারবো? একবার এসেই দেখুন, ভীষণ চমৎকার হয় আমাদের আড্ডা। এবং একবার যুক্ত হলে আপনাকে অন্য কোনো কিছুর গ্যারান্টি দিতে পারি আর না পারি, এই গ্যারান্টিটা দিতে পারছি যে আপনি যেতে পারবেন না, আপনার থাকতে মন চাইবে এবং আরও অনেক বন্ধু বানাতে মন চাইবে। তাই আর দেরি না করে স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে আপনি চলে আসুন আমাদের সাথে আড্ডা দিতে। আজরিন আপু, এসে একটু জানতে চাই, এর আগের বার যখন গল্প হয়েছিল, তাও বেশ আগের কথা বলছি, তো তখন আপনার পেজ নিয়ে কথা হচ্ছিল, যখন আপনি আজরিনস কিচেন ছিল, তো সেখানে আপনি যেটা করছিলেন যে ঘরোয়া খাবার মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা প্রয়াস। এবং এখন দিনের পরিবর্তনে এসে দেখছি আজরিনস ক্যাফে। ক্যাফেটা কবে হলো, কিভাবে হলো শুনে? এটা ক্যাফেটা হয়েছে হলো আপু 3 মাস রানিং, খুব বেশি দিন না। ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চা। এখন এটা শুরুটা করেছি, মানে অনেক দিনের ইচ্ছা ছিল আমার যে আমি বাইরে কিছু একটা করব। মানে আমার ঘরে তো সেটা আলাদা একটা বিষয় থাকে, চিনে মানুষ, কিন্তু আমার আর মানে আলাদা একটা পরিচিতি হোক, ওটা আমি খুব চেয়েছি যে বাইরে থেকে কাজ করা, মানে আমার নিজস্ব একটা প্রতিষ্ঠান থাকুক। হ্যাঁ, মানে এই সব কিছু চিন্তা ভাবনা মিলিয়ে আমি বেশ কিছু দিন ধরে শুধু খুঁজতেছিলাম যে একটা সুন্দর জায়গা বা আমার ফিনান্সিয়াল যেটা আমি পূরণ করার জন্য ছোট্ট একটা যে জায়গাটা আপনার প্রয়োজন, সেই ভিশনটা কমপ্লিট করার একটা জায়গা, সেটাই একটু কোথায় পাওয়া যায় এটা ভাবছিলেন? এটা আমি যেখানে থাকি 12 নম্বর, মিরপুর 12 নম্বর, আমি চাচ্ছিলাম এর আশেপাশে
যাতে আমার বাসা থেকে আমি যে বাসাটাও দেখতে পারবো, আমার ছেলেদেরকেও দেখতে পারবো, প্লাস ক্যাফেটাও দেখতে পারবো, সব কিছু মিলে চাচ্ছিলাম আশেপাশেই থাকুক। বাহ, তবে হয়ে গেল। এবং আমার কাছে মনে হয় যারাই ছোট করে ঘরের মধ্যে রান্না বান্না শুরু করেন এবং যারা আসলে রান্না নিয়ে অনেক বেশি সময় দিতে পারেনও না, তারপরও আমার মনে হয় রান্না বান্না জানেন যারা, তাদের সবারই মনের গহীন কোণে একটা স্বপ্ন থাকে যে আমার একটা ক্যাফে হোক। এবং অনেক নারীদের ভেতর যারা রান্না নিয়ে কাজ করছেন, তার মধ্যে আপনার ক্যাফে হয়ে গেছে, আপনাকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। এবং আরো কথা হবে। পারভিন জোবায়েদা আপুর কাছে এসে জানতে চাই, সাউথ পয়েন্ট স্কুল তো আসলে আমার বাড়ির পাশে বেশ মজার একটা স্কুল, আমি দেখি কচিকাচার একটা বেশ হট্টগোল শোরগোল লেগেই থাকে, প্রাণোচ্ছল একটা পরিবেশ। শিক্ষকতার অভিজ্ঞতা কেমন? অনেক ভালো আপু। আমি পার্সোনালি বলবো যে আমার জন্ম হয়েছি বোধহয় শেখানোর জন্য, বাচ্চাদের শেখানোর জন্য। তো মানে এটার উপর দেওয়ার কিছু নাই যে আমি ক্লাসে যাই, নতুন একটা টপিক নিয়ে যখন আলোচনা করি, বাচ্চারা বুঝতে পারে, সেই যে একটা আনন্দ, এই আনন্দটা আসলে বলে বোঝানো যায় না। যে আমার ভেতরে যতটুকু আমার আছে, যতটুকু পেরেছি, সেই জিনিসটা যে একটা নতুন প্রজন্মকে আমি দিতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় একটা ব্যাপার আপু। এবং শিক্ষকতায় যে জড়াতে চান, এটা কখন মনে হলো? আমি যদি বলি, সেটা আমার নানার খুব ইচ্ছা ছিল, উনি ব্রিটিশ আর্মিতে ছিলেন, তো উনি সবসময় বলতেন আর কি, তো ওখান থেকেই হয়তো আমার গ্রো করেছে আর কি। যে বাহ, তাহলে শিক্ষকতায় কত বছর হলো আপনার? আপু আমি 9 ইয়ার্স ধরে আছি। আমার মাঝখানে একটা গ্যাপ গিয়েছিল, তা না হলে হয়তো আরেকটু সময় বেশি বলতে পারতাম। কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমাদের ফাউন্ডার প্রিন্সিপাল মিসেস হামিদা আলী, আমি ওনার সাথে সরাসরি কাজ করার সুযোগ পেয়েছি বড় আপার সাথে। এখন যেমন বড় আপা কিছুটা অনিয়মিত আছেন, কিন্তু যখন আপা রেগুলার আসতেন, আমরা তখন আপার সাথে সরাসরি কাজ করার সুযোগ পেয়েছি। চমৎকার চমৎকার। মৃদুলা আপুর কাছে আসে এবং এসে জানতে চাই যে সঙ্গীতের অঙ্গনে যখন যুক্ত হওয়া হয়, আমি সবসময় এটা শুনেছি যে পরিবারের একটা বড় ভূমিকা থাকে এবং পারিবারিকভাবে আপনি কি ছোটবেলা থেকে দেখেন যে পরিবারের কেউ গান করতো, বা আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ডটা কি সঙ্গীতের ব্যাপারে? আচ্ছা, সঙ্গীত মানে সঙ্গীতময় পরিবারেই আমার জন্ম। আমার বাবার বাড়ি এবং আমার মায়ের বাড়ি, মানে আমার মামা বাড়ি, সব প্রত্যেকেই গান করেন। আমি আমার বাবার কাছে আমার গানে হাতে খড়ি এবং আমার ছোটবেলাটা কেটেছে খুব সুন্দর একটা সাংগীতিক আবহে। উদিচি, খেলাঘর, থিয়েটার, মানে তখন এই বিষয়গুলো আমাদের বাড়ির উঠানে এই যে মানে চাটাই পেতে সব বাচ্চাদেরকে নিয়ে খেলাঘরের আসর বসানো বা উদিচির অনুষ্ঠানগুলো, তখন খুব মানে এই জিনিসগুলো মঞ্চ যে অনুষ্ঠানগুলো ছিল। এখন হয়তো বা আমরা অনেক বেশি কি বলবো যে স্ক্রিন অ্যাডিক্টেড আমাদের বাচ্চা কাচ্চাদের আমরা দেখতে পাই, কিন্তু আমাদের ছোটবেলাটা কিন্তু আসলে এমনটা ছিল না। তো সেই রকম পরিবেশে আমার বড় হওয়া এবং আমার পড়াশোনাও সঙ্গীত নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি সঙ্গীত বিভাগে অনার্স মাস্টার্স করি এবং পেশা হিসেবে সঙ্গীত আমি সব সময় চেয়েছি আমি সঙ্গীতে শিক্ষকতা করি। আমি ছিলাম আগে এক্সেল একাডেমি নামে একটি স্কুলে, আমি 6 বছর ওখানে শিক্ষকতা করেছি। ওখানেও সঙ্গীত বিষয় আমি পড়িয়েছি, শিখিয়েছি এবং এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছি। সেখানেও কি সঙ্গীত পড়াচ্ছেন? হ্যাঁ, আমি সঙ্গীত বিষয়ে আমি সঙ্গীত বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি। একটা শখের ব্যাপার, শখ হিসেবে শুরু করা একটা জায়গা। আমার কাছে মনে হয়েছে যে এটা আমার জীবনটা, মানে বিশেষ করে এই পেশাগত জীবনে এটা আমার স্বপ্নের মতো। কারণ আমি সব সময় চিন্তা করেছি আমি সঙ্গীত নিয়ে পড়াশোনা করব বা আমি শিক্ষকতা করব সঙ্গীত বিষয়েই, তো হয়ে গেছে। কি চমৎকার। তাহলে আমিও আর একেবারে সময় নষ্ট করতে চাই না। আমি চাই যে সঙ্গীত যেই শখের উপরে আপনি পুরো জীবনটাই উৎসর্গ করে দিলেন, এখন সেটাই আপনার নেশা, সেটাই আপনার পেশা। সেখানে যে এত ডেডিকেশন আপনার, সেই গান অবশ্যই আপনি গাইতে ভীষণ ভালোবাসেন। সেই ভালোবাসাময় একটা গান দিয়ে শুরু করি আজকের আয়োজন। আচ্ছা, আমি নজরুল সঙ্গীত পড়াই, নজরুল সঙ্গীতের বিষয়গুলো পড়াই এবং নজরুলের গান গাইতে বেশি ভালোবাসি। একটা নজরুলের গান দিয়ে গাইছি। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি,
শুনি যেন তার চরণের ধ্বনি, আমারে তিয়াসী বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। বাহ, কি চমৎকার, কি চমৎকার। এবং আমার কাছে মনে হয় যে একটা ভাবনায় পরিবর্তন এসেছে গান শুনতে শুনতেই। এবং আপনার কথা ভাবছিলাম যে আগে একটা সময় ছিল যে সঙ্গীত এই বিষয়ে পড়াশোনা করে সেটাও যে একটা পেশায় রূপান্তর হবে, সেই ভাবনা কিন্তু এখন পরিবর্তন হয়েছে। বরং এখন সঙ্গীত নিয়ে অনেকেই পড়াশোনা করছেন এবং পেশা হিসেবে নিচ্ছেন, এবং সেখানে কিন্তু তারা ভালোও করছেন। বাংলাদেশের শিল্পীদের যে একটা আগে সময় ছিল যে শিল্পীরা একটা সময় যখন খুব ক্রেজ থাকে তখন তাদেরকে নিয়ে বেশি কাজ হয়, এবং তারপরে আস্তে আস্তে নানানভাবে সরে আসার পরে শিল্পীদের পরবর্তী জীবন নিয়ে একটা বেশ কষ্টের সময় দেখা যায়। কিন্তু এখন যখন মনোভাব পরিবর্তন হয়েছে, এখন শিল্পীরা শুধু গানই করছেন তা না, গান শেখাচ্ছেন, এবং সেটাকে এই যে আপনি এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন, সেখানে কিন্তু আপনি আরো দায়িত্বে আছেন, আরো নানান কিছু নিয়ে কাজ করছেন, তাই না? তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মাল্টি ডাইমেনশনাল হয়ে গেছে মানুষ, এবং ভাবনা চিন্তায় পরিবর্তন এসেছে। যে কোনো পেশাই আমার কাছে মনে হয় যে সেই মানে আপনি যাই করেন না কেন সেটা সম্পর্কে যদি আপনি একটু পড়াশোনা করে নেন, একটু গবেষণা করতে পারেন, তাহলে কিন্তু ওই পেশাটা আপনার জীবনে দীর্ঘস্থায়ী হবে এবং ওখান থেকে আপনি কখনো হারিয়ে যাবেন। এবং সেই একটা প্রফেশন থেকে আসলে নানান স্তরে নানান কিছু আপনি বের করে নিতে পারবেন। আমার কাছে মনে হয় যে কোনো একটা কিছু শিখলাম, সেই শেখাটা কিন্তু এক পেশি শেখা যে সেরকম না, এক পেশে শেখা না, বরং সেটার উপর যখন আপনি ডেডিকেশন দিচ্ছেন ওই একটা পেশা থেকে আপনি নানান এসেন্স বের করে নিতে পারছেন। সেগুলো নিয়ে অবশ্যই শুনবো কথা বলতে বলতে কিভাবে জানো বিরতির সময়টা এসেই যায়। ফিরে আসবো বিরতির ওপারে। সামাজিক ব্যবস্থার পরিবর্তন নাকি মানসিক পরিবর্তন, নাকি যুগের সাথে আমাদের ভাবনা চিন্তা, আমাদের চালচলন সবকিছুর পরিবর্তন, কোন পরিবর্তন আপনি চান সেই বিষয়ে কথা বলতেই পারেন আমাদের সাথে এসে। লেডিস ক্লাবে আজকে যে বিষয় নিয়ে কথা বলছি সেই বিষয় আর কিছুই নয়, পরিবর্তন চাই। লেডিস ক্লাব কি কোনোভাবে পরিবর্তিত হতে পারে? আপনি কি লেডিস ক্লাবে কোনো পরিবর্তন চান? সেগুলোও কিন্তু জানাতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনি এসে আমাদের সাথে আড্ডা দিতে পারবেন। একটা সুন্দর গানের মাধ্যমে আমাদের লেডিস ক্লাবের আয়োজন শুরু হয়েছে এবং এখন আবার আড্ডায় চলে যাচ্ছি। আমরা আজকে এসে আজরিন আপুর কাছে আসতে চাই এবং জানতে চাই যে একটা অনলাইন পেজ থেকে যখন ক্যাফেতে পরিবর্তিত হলো আপনার জীবনে কি পরিবর্তন এসেছে? আপু এখন পরিবর্তন এসেছে, ব্যস্ততা বেড়ে গিয়েছে। আগে যেমন ঘরের মধ্যেই থাকতাম, এখন প্রতিদিনই বাইরে বেরোতে হচ্ছে, ক্যাফেতে সময় দিতে হচ্ছে। আর আমি একজন শেফ রেখেছি, আর আমি নিজেও একজন শেফ যেহেতু, আর নিজে কাজ করতে পছন্দ করি। আপনার ক্যাফেতে গেলে কি আপনার হাতের রান্না খেতে পারি না? অবশ্যই। আচ্ছা, বাহ, কারণ আপনার দেশীয় রান্না আমি খেয়েছি, সেটা চমৎকার। এবং আপনার ক্যাফেতে কি কি ধরনের খাবার আছে? ক্যাফেতে কফি, জুস আইটেম, সব ধরনের জুস আইটেম আছে, কোল্ড কফি আছে, মিট বক্স আছে, বার্গার আছে, বার্গারে কয়েকটা ধরনের ফাস্ট ফুড জাতীয় খাবার রাখার চেষ্টা করেছি, চাইনিজ আইটেম রেখেছি, মানে সবকিছু মিলিয়ে রেখেছি যাতে যে যেটা পছন্দ করে। আর আমি এমনভাবে মেনুটা করেছি যে খুব অনেক বেশি আইটেম রাখি নাই, যে না 100টা 150টা এরকম না, 35টা বা 36টা এরকম আইটেম হবে, যেটা আপনি অর্ডার দিলে পেয়ে যাবেন। কিছু ডেজার্টও রেখেছি আপু। বাহ, তাহলে তো অনেক কিছুই পাওয়া যাচ্ছে। এবং আমিও না 150 আইটেমে আসলে বিশ্বাসী নই, কারণ আমার কাছে মনে হয় যে একটা মানুষ পৃথিবীতে 200 জিনিস ভালো বানাতে পারছে বা সবসময় 200 জিনিসেই অনেকটা এফোর্ট দিতে পারছে তা নয়, বরং আপনার কিছু ফোকাসড আইটেম আছে এবং সেগুলোতেই আপনি মন দিয়ে ভালোবাসা দিয়ে তৈরি করে সবাইকে খাওয়াতে পারছেন। সেটাও কিন্তু শুরু করার জন্য ভীষণ একটা ভালো ব্যাপার। কিন্তু যখন আপনার টিম বাড়বে, আরো পরিবর্তন আসবে ইতিবাচক, তখন দেখা যাবে কি যে তখন হলো গিয়ে আরো মানুষ যখন আসবে, জনবল বাড়লে আপনার খাবারের আইটেমও বাড়তে পারে, ক্যাফেও বড় হয়ে যাবে তখন। আপু আবার লাচ্চিও পাওয়া যাচ্ছে, আমরা লাচ্চিটা কুষ্টিয়া থেকে দই নিয়ে আসছি, এটা একটু অথেন্টিক চেষ্টা করছি। তাহলে আমাদের বাড়ির ওদিক থেকে দই আসলে ভালো দই পাওয়া যায়। ঠিক আছে, তাহলে কুষ্টিয়ার মানুষজনও মিষ্টি, কুষ্টিয়ার দইও মিষ্টি, আপনারা জেনে রাখুন। ঠিক আছে? না, আমি কিন্তু কুষ্টিয়ার না, আমি ফরিদপুরের। আমি কুষ্টিয়ার। আপনি কুষ্টিয়ার, তা তো খুব ভালো হলো।
আমি এই জন্য নিজেই, আপনি যখনই কুষ্টিয়ার দই বললেন সাথে সাথে নিজের বিজ্ঞাপন যেটা করতে হয় আমি একটু ক্যামেরার দিকে তাকিয়ে করে নিলাম, এটা আমি করি খুব মূলত। ভালো করেছেন আপনি। হ্যাঁ, তো এসে আপনার জীবনের পরিবর্তন নিয়ে তো আমি শুনলাম, আমি আরো শুনবো অবশ্যই। জোবায়দা আপুর কাছে আসতে চাই এবং এসে জানতে চাই যে শিক্ষকতার আগের জীবন এবং তারপরের জীবন, আপনার জীবনে শিক্ষকতার সাথে জড়িত হওয়ার পরে কি পরিবর্তন এসেছে, কেমন লাগে? এটা তো আপু আসলে অনেক কথাই বলতে হয় আপু। আমি যখন মানে বিয়ের পরপরই তো আর জয়েন করিনি, কিছু সময় গ্যাপের পরে জয়েন করেছি। আমি আমার লাইফে যেটা এক্সপিরিয়েন্স আমি বলি, আমি আমার প্রথম বছরে আমি আমার 5 জন অভিভাবক পেয়েছিলেন যারা পিএইচডি ডিগ্রি তখন নিচ্ছিলেন, কিন্তু আমি তো খুব হাউসওয়াইফ থেকে এসে আমি শিক্ষকতায় জয়েন করেছি। তো ওই যে যারা পিএইচডি ডিগ্রি নিয়েছেন বা পিএইচডি করছেন তারা এত হাইলি এডুকেটেড লোকেরাও যখন আমার সাথে কথা বলতো, হ্যাঁ আমার গার্ডিয়ান ছিলেন ওনারা, এতটা রেসপেক্ট ওনারা শো করতো, ওটাই আমার একটা পরিবর্তন আপু। আমি খুব অবাক হয়ে যেতাম, তখন তো আমার বয়স অনেক কম ছিল, যে ওনারা এত উচ্চশিক্ষিত, তারপরও মানে আমি হয়তো ওনাদের, যেহেতু আমি এখনও পিএইচডি ডিগ্রিটা নেইনি, মাস্টার্স করেছি আমি ইংলিশে, তো ওই যে ওনারা আমাকে যে সম্মানটা দেখাচ্ছেন, এটা আমি আমার সেই মুহূর্তে আমার জীবনে একটা পরিবর্তন আমি ধরতে পারতাম, যে এই শিক্ষকতার পেশায় এসছি বলেই হয়তো আমি এই সম্মানটা পেয়েছি। ওটাই একটা পরিবর্তন আমার জীবনে আপু, বিরাট বড় একটা পরিবর্তন। বাহ, চমৎকার। মৃদুলা আপুর কাছে এসে জানতে চাই যে এখন জীবনে আসলে কেমন ব্যস্ততা চলছে এবং কি কি পরিবর্তিত হয়েছে, কোন পরিবর্তনের কারণে জীবনের মোড়টা ঘুরে গেছে? আচ্ছা, পরিবর্তন তো আমাদের জীবনে প্রতিদিনই আসে, আমার জীবনেও তাই। আমি একটু যদি আগে থেকে বলি, আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমি একটা ট্যালেন্ট হান্ট কম্পিটিশনে যাই, এটিএন তারকাদের তারকা নামে। তো ওখানে আমি প্রায় 72,000 কম্পিটিটরের মধ্যে আমি থার্ড হয়েছিলাম, সেকেন্ড রানার আপ হয়েছিলাম আর কি। তো সেই সময় আমার প্রথম মিডিয়াতে আসা, মিডিয়াতে কাজ করা সেই শুরু। তারপরে আমি কাজ করতে করতে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করি এবং আমার বিয়ে হবার আগেই আমি একটা স্কুলে জয়েন করি, এক্সেল একাডেমি নামে। তো সেই থেকে আমার শিক্ষকতা পেশার শুরু। এবং আমি দেখলাম যখন আমি এখানে 2020 সালে জগন্নাথ ইউনিভার্সিটি জয়েন করি, তো সব থেকে বড় পরিবর্তন কিন্তু এই যে আপু যেটা বললেন যে শিক্ষকতার যে সম্মান, সেই যে সবাই একটা সম্মান দেখাচ্ছে আমাকে। হয়তোবা আমি আরও অনেক বড় কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে পারতাম, যদি করতাম হয়তো বা আমি অনেক আড়ালে থাকতাম, কিন্তু আমার কাছে মনে হয় শুধুমাত্র শিক্ষকতা পেশার জন্য আমি অনেক বেশি হাইলাইটেড হয়েছি। আমার সংসারে, আমার সমাজে, সব জায়গাতেই আমাকে কিন্তু একটু অন্যরকম চোখে শিক্ষক। একদমই তাই, এবং ইট ডাজন্ট মেক ইউ আ সেলিব্রিটি, কিন্তু তারপরও নিজের ভিতরে একটা অন্যরকম একটা অনুভূতি, তাই না? তারপরে মানে এই পেশাটা এতটাই সম্মানজনক, এখানে যে আসবেন সেই একমাত্র বুঝতে পারবেন যে এই পেশাটা কতটা সম্মানজনক, ফুলফিলিং লাগে না? হ্যাঁ, এবং কিন্তু নিজের মধ্যে দায়িত্ববোধটা অনেক বেশি বেড়ে যায়, তখন কিন্তু আপনি অবহেলা করতে পারবেন না কোনো বিষয়কে, এবং শিক্ষকতার দৃষ্টি দিয়েই কিন্তু আপনাকে সবকিছু বিচার করতে হবে যে আপনি আপনার মধ্যে একটা দায়িত্ববোধ চলে এসেছে, এমন একটা গুরু দায়িত্ব হাতে নিয়েছেন। এবং আগে হয়তো বা যে অনুষ্ঠানটাতে যেতাম কেউ ডাকতো, এই মৃদুলা আসো, বা হ্যাঁ জগন্নাথে জয়েন করার পরে আমার সম্মান, একটু সম্মান দিয়ে কথা বলছে, আর একটু হিসাব করে কথা বলছে, হয়তো একটু বেহিসাবি কথা বলতো, কিন্তু এখন অনেক শিক্ষক মানুষ না, তাকে সম্মান দিতেই হবে, এটা একেবারে। আবার কিন্তু একটু মাইনাস পয়েন্টও আছে যে আমি সব জায়গাতে বেহিসাবি হতে পারবো না, তাই না? মানে আপনার একটা দায়িত্বের অভ্যেস হয়ে গেছে, হ্যাঁ এতটাই বেশি অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তবে বেশ মজার, বেশ মজার, আমরা এনজয় করছি। আমারও তাই মনে হয় যে শিক্ষকতা এমন একটা প্রফেশন যেটা কিনা আন্ডারপেড, এবং আমি জানি না যে এক্স্যাক্টলি কত টাকা আপনাদের স্যালারি হলে সেটা হলো মনে হবে যে ইটস ওভারপেড, কারণ ইউ ক্যান নট pay your teacher. আমার কাছে মনে হয় যে we cannot pay enough to the teachers, আমাকে যারা পড়িয়েছেন তারা আসলে কত টাকার বিনিময়ে এমন শিক্ষা দিয়ে গেছেন, এবং সেগুলো এখনো আমাদের ভেতর রয়ে গেছে, এবং শিক্ষকদের জন্য অবশ্যই একটা মানে আমার মনে হয় যে মন থেকে ধন্যবাদ চলে আসে। এবং আরেকটা বিষয়, এখন আরেকটা জিনিস আসছে, শিক্ষার বিষয়টা যখন আসছে, আমরা ছোটবেলা থেকে কিছু
চিন্তা ভাবনা ডেভেলপ করে বড় হয়েছি এবং বড় হয়ে এখন যখন আসছি এখন দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমাদের যা চাহিদা আমাদের যা রুচি তার অনেক পরিবর্তন এসেছে ইতোমধ্যে এবং আমরা যেগুলোকে মনে করতাম যে মেবি এটা সোশ্যাল মিডিয়াতে করা যায় না কিন্তু এখন মনে হচ্ছে যে এগুলো করলেই মনে হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো বেশি জনপ্রিয়তা এসে যাচ্ছে এবং খুব অদ্ভুত অদ্ভুত জিনিসে দেখছি যে ক্লিক করছে মানুষ অদ্ভুত অদ্ভুত জিনিস মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে তো এই বিষয়টা আজরিন আপু আপনাকে কেমন এফেক্ট করে এবং আপনি এই সামাজিক যোগাযোগ মাধ্যমের এই অভ্যেসে কি পরিবর্তন চান? এই অভ্যেসের পরিবর্তন আমাদের যেমন শিক্ষা ব্যবস্থায় তো এখন নড়বড়ে হয়ে গিয়েছে। হ্যাঁ, মানে আর কি বলবো, আমরা যা শিখেছি ওই সময়টায় টিচারদের কাছ থেকে, এখনকার ছেলে মেয়েরা কি শিখছে কিছু, যার কারণে ওরা কি করছে এটা একটা ওরা কি চিন্তার করছে বিষয় হয়ে যায়। হ্যাঁ, এখন কিন্তু চিন্তার বিষয় যে আমরা আসলে আমাদের ছেলে মেয়েরা তেমন কিছু কিন্তু শিখতে পারছে না। এখন দেখেন অনেক ছেলে মেয়েদেরকে আপনি জিজ্ঞাসা করবেন, ধরেন প্রধানমন্ত্রীর নামও যদি জিজ্ঞাসা করা হয় অনেকে বলতেও পারবে না। ব্যাপারটা কিন্তু এমন হয়ে গেছে। স্কুলে তো টিচাররা ঠিকই শেখাচ্ছেন, আমার কথা হলো যে আপু তো অবশ্যই আপনার স্টুডেন্টদেরকে শেখান। সেটা ঠিক আছে, আমি আপুর সাথে একটু দ্বিমত পোষণ করি। আপু যে শিক্ষা ব্যবস্থাটার কথা বললেন, আগে আমি অহন আপুর সাথে একটা কথা বলি, যেটা বললেন আপু যে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, ওটা কিন্তু খুব ক্ষণস্থায়ী আপু, খুবই ক্ষণস্থায়ী আপু। একটা নির্দিষ্ট পিরিয়ড পরে দেখবেন আপনি ওটা আর কাজ করছে না। যারা এখন খুব সেলিব্রিটি ভাইব নিয়ে হাঁটাহাঁটি করছে ওদেরকে আমরা আর খুঁজে পাবো না। এটা আমি আমার বাচ্চাদেরকে বলি, আমার স্কুলের বাচ্চাদেরকে বলি যে তারা খুব ক্ষণস্থায়ী। আর যেটা আপু শিক্ষা ব্যবস্থা বললো, আজকের টপিকের কথা ধরে যদি আমি বলি আপু, যে কোনো নতুন পরিবর্তনটাকে আমরা প্রথমে খুব সহজভাবে মেনে নিতে পারি না। হ্যাঁ, আমি আপুকে এটাই বলবো যে এখন যে শিক্ষা ব্যবস্থাটার কথা বলছেন আপু, এটার রেজাল্টটা পেতে হয়তো আমাদের কিছুদিন সময় লাগবে, কিন্তু ইতিবাচক রেজাল্ট হবে, এটা আমি আশা করি। আপুর হয়তো শিক্ষা ব্যবস্থা যে আমাদের যে এখন কারিকুলাম হয়ে গেছে সেটাও না, আপু হলো রুচিগত যে শিক্ষার কথা বলছেন, যে বাচ্চারা আসলে এখন হয়তো রিসিভ ভিন্নভাবে করছে। আপু যেমন স্কুলে শিখিয়ে পড়িয়ে পাঠিয়ে দিচ্ছেন বাসায়, কিন্তু ওর কাছে একটা ভাস্ট জায়গা আছে এক্সপ্লোর করার। এখন কিন্তু বাচ্চারা হাতের নাগালে পায় না এমন কিছু নেই, ওরা বরং সবকিছুতেই অ্যাক্সেস করতে পারে। আমি দেখি 4-5 বছরের বাচ্চারাই দে নো এভরিথিং, কোথায় যেতে হবে, কি মানে কোথায় যেতে হবে ওরা যা জানে আমরা কিছুই জানি না। কিন্তু মানে আমরা কিন্তু শুধুমাত্র বাচ্চাদের উপর দোষ চাপিয়ে দিলেই হবে না, কারণ আমরা ছোটবেলায় যেভাবে বড় হয়েছি, আমাদের হাতে হাতে মুঠোফোন ছিল না, আমাদের হাতে হাতে স্মার্ট টিভি ছিল না যে আমি চাইলেই চ্যানেল ঘুরি। আমাদের ডিশের লাইন ছিল, সেটা ছোটবেলায় আসলে যদি আসতো কিছু একটু, বাবা মা যা দেখতেন আমরা সেটা দেখতে বাধ্য। আমাদের মাঝখানের রুমে টিভি ছিল, সেখানে আমি চাইলেও কিছু আমার মানে অরুচিকর আমি কিছু দেখতে পারো, অপ্রীতিকর কোনো কিছু দেখার আমার সুযোগ নেই। এবং আমাদের ছোটবেলায় বিকালটা কেটেছে, সেটা যদি ঢাকা শহরেও হোক, আমি মফস্বলে বড় হয়েছি, ঢাকা শহরে হলেও মহল্লা ভিত্তিক একটা যে আড্ডা দেওয়ার একটা বিষয়, বা একটা ফুটবল খেলা, একটা ক্রিকেট খেলা, বিকেল বেলাটা বাচ্চাদের সাধারণত যেভাবে কাটে, বা ছাদের উপরে কিছু একটা খেলছে, বা খেলনাবাটি নিয়ে খেলার যে সেই অভিজ্ঞতাগুলো, এখন তো কোনো বাচ্চার মধ্যে আপনি সেটা করতেই পারবেন না, কারণ ওদের কাছে হাতে ইন্টারনেট আছে। হ্যাঁ, ইন্টারনেট যেহেতু আছে, এটা তো আপনি যেহেতু বন্ধ করতে পারবেন না, কারণ আপনি নিজেও একজন ইউজার, বাবা মা নিজেরাও ইউজার। এক্ষেত্রে কিন্তু বাবা মার দায়িত্বটা অনেক বেশি, অনেক বেশি। এখানে বাচ্চাকে কিছুতেই দোষ দেওয়া যাবে না, শিক্ষকদেরও দোষ দেওয়া যাবে না, কারণ শিক্ষকরা তাদের যথাযথ দায়িত্ব পালন করছে, কিন্তু বাকিটুকু সময় অভিভাবকের দায়িত্ব। আমার বাচ্চা আছে যেহেতু, আমি সেই আলোকে বলছি, এবং তাকে যখন আনঅ্যাটেন্ডেড আমরা রাখছি সেই সময়টার দায়িত্ব তো আমাদেরকে নিতেও হবে। কাজে আমাদের সেই বিষয়ে কিন্তু আমাদের সাথে কারা কারা এসে গেছেন সেটা দেখবার বিষয়। আমাদের সাথে আছেন ওদিকে শিউলি আপু, অনেকদিন পরে দেখছি, সাজি আপু আছেন, কিছুদিন আগে আমাদের সাথে লেডিস ক্লাবের স্টুডিওতে ছিলেন, স্বপ্না আলম আপুকে অনেক কাল পরে দেখছি, এদিকে ইভ, ফারহানা, নার্গিস আপু আছেন, আর আরেক আপুর নাম লেখা নেই, আপু নামটা লিখে দিবেন। আপনার ফোনের নাম লেখা আছে, একটা সাদা ওড়না পরে আছেন, তার নামটা একটু লিখে নিবেন, জেনে আমরা কিছুক্ষণ পরে এসে আপনাদের সাথে গল্প করব। অবশ্যই গল্প করতে করতে আসলে বিরতি সময়টা আসলে গল্পে অবশ্যই একটু আনন্দে ঘাটতি হয়ে যায়, তারপরও আবার আনন্দ ভরে ভরে আবার নিয়ে চলে আসবো, সাথে থাকুন। পরিবর্তন তো চাই, কিন্তু কেমন পরিবর্তন চাই সেই প্রশ্নটা আসলে রয়েই যায়। এবং আসলে একটা মানব জীবনে কি কি পরিবর্তনের আশা থাকতে পারে,
সেটা জেনে নিতেই পারি। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, আপনারা ফলো করে এসে আমাদের সাথে গল্প করবেন। আমাদের সাথে স্ক্রিনে দেখতেই পাচ্ছি জুমে অনেক বন্ধুরা আছে। আমি একটু সাজিয়া আপুর কাছে আগে আসতে চাই। সাজিয়া আপু, আপনার কাছে এসে আমি জানতে চাই যে আপনি যদি এখন আপনাকে জানতে চাওয়া হয় আপনার কাছে যে আপনি কি কি পরিবর্তন চান, কি কি চান আমাকে একটু জানান। ধন্যবাদ আপু, শুভ সন্ধ্যা। আজকে তোমাকে ভীষণ সুন্দর লাগছে, তোমার সাথে Thank একটু you. ম্যাচিং করেছে, দেখো তো আমাকে ভালো লাগছে কিনা। একদমই, আমার তো মনেও হচ্ছে যে আপনাকে আসলে অসুন্দর লাগার কোনো অপশন নেই। অসুন্দর লাগার জন্য আপনাকে দেখতে বাজে হতে হবে, সেটা আপনি না। তো আপনাকে ভীষণ মিষ্টি লাগছে। আপা, আমি পরিবর্তন বলতে নিজেকেও পরিবর্তন করতে চাই, যুগের সাথে তাল মিলিয়ে অনেক কিছু পরিবর্তন করে এসেছি। যেমন এই যে বিকেলটা এখন জুমে বসে আড্ডা দিচ্ছি, এই সময়টা কিন্তু আমি আমার শৈশবে গেলে, আমার বিয়ের আগে গেলে আমি পাড়াতে আড্ডা দিয়েছি, ছাদে দিয়েছি, কখন কার বাসায় চা খাবো আন্টিদের, ওখানে আমরা অ্যাড হয়েছি। সেটা আমি মিস করছি, সেটা যদিও এখন সম্ভব না, সেটা ফিরে আনতে চাই। তারপর বাচ্চাদের, আমার বাচ্চারা এখন বিকেল বলতে ওই যে কোচিং থেকে এসে আমি এখানে বসছি, সে মোবাইল নিয়ে বসছে, সেটা ওদেরকে আমি যতই চেষ্টা করি ফেরাইতে পারছি না। বা একটু ছাদে যেতে বলি, একটু খেলতে বলি, সেটাও হচ্ছে না। এটা পরিবর্তন করা আদৌ সম্ভব কিনা। বলে যে বললো না মারা চাইলেই পারে, মারা তো চেষ্টা করি, কিন্তু বাচ্চারা ওই যে একা একা যাবে। আমার বাচ্চা হয়তো গেল, পাশের বাসার বাচ্চা আসছে, ও সেই ডিভাইস নিয়ে বসে আছে। এগুলি আসলে আমি যে যখন বাচ্চাদের গল্প করি তখন তারা এগুলি হাসে, বলে কেমন করে তোমরা করছো, এখন কেন করো না। এটা কোনো জবাবদিহি নাই। তাহলে করতে হবে, এটাই হলো আসল ব্যাপার। ডিভাইসও দরকার আছে আপা, পড়াশোনার জন্য দরকার আছে। যেমন আমরা অচেনা কোথাও জায়গায় গেলে আমরাও তো মোবাইল ইউজ করে যাচ্ছি, হয়তো গল্প করছি, সবকিছু দরকার আছে। পড়াশোনাও এখন মোবাইল ছাড়াও বাচ্চাদের মনে হচ্ছে না, নতুন নতুন জিনিস জানতে যাচ্ছে। ওরা আমাদের থেকে অনেক অ্যাক্টিভ, আমাদের থেকে অনেক কিছু ওরা জানে, সেটা আমরাও জানি না। এটা একটি ভালো হচ্ছে। যাক, ওই পড়ার ক্ষেত্রে আমি যেখানে একজন ম্যাডামও আছে, আমি ওটা বলবো, নতুন কারিকুলাম আমি আসলে বুঝি না। আমার ছেলেকে যখন বলি, বলে কি তুমি আমাকে দেখে শুধু পড়তে বলো, বিরক্তি। আমাকে তো স্কুল পড়াচ্ছে, তুমি আমাকে এত কথা বলো কেন। কিছু নতুন এখন আমার পরিবর্তন বড় আছে, ছেলেকে যে পরিবর্তনগুলো আপু দেখা যাচ্ছে কি যে আমরা হয়তো এটা সুদূরবর্তী ফলাফলটা না ভেবে নতুন বলে একটু ঘাবড়ে যাচ্ছি যে আসলে এটা তো আমরা পরিচিত নই। সেই চিরাচরিত পরিচিতর সাথে যদি আসলে আটকেও থাকে আপু, একটা সাইড এফেক্ট আছে, এটা আমার আসলে ছোট মেধায় যা বলে সেটা হলো যে আমরা যদি একটা চেঞ্জ না নিই, একটা স্টেপ না নিই, একটা পরিবর্তন যেটা ভয়ঙ্কর লাগছে সেটা যদি না নেই, আমরা পেছনে যেখানে ছিলাম সেখানেই রয়ে যাব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা প্রজেক্ট, যেটা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করার যে বিষয়টা, একটা অনেক বড় একটা স্বপ্ন। আমরা উন্নয়নশীল দেশকে নিয়ে নিচ্ছি, যে দেশটাকে উন্নত করতে হবে আমাদের। তো একটা স্টেপ কিন্তু নিতে হবে, এবং আমরা সবাই মিলে একটু সাহস দেখালে হয়ে যাবে। খুব ভালো ভালো যাচ্ছে। আবার ওই যে একদম আগে যে পড়াটা ছিল ওটা পড়ে না, সেক্ষেত্রে মনে হচ্ছে কিছু ট্রেডিশনাল পড়া মিস করছেন আপনি। বাচ্চারা জানে, বাচ্চারা শিখে। যেমন ও তো পরীক্ষা দিয়ে আসতেছে, ও বলতেছে আমি জানি, তুমি টেনশন করো না। অনেক ক্ষেত্রে মনে হচ্ছে এটা দরকার, একটু খেলতে খেলতে শিখলো, দেখা যাক ভালো কিছুই হবে, বাচ্চারা ভালো কিছু শিখবে। ভালোই একটা কথা যেহেতু বললেন, এখানে শিক্ষক একজন আছেন, উনি প্রাইমারি লেভেলের শিক্ষক, এবং আরেকজন আছেন হলো বিশ্ববিদ্যালয় লেভেলের শিক্ষক। শিক্ষকদের কাছ থেকে এই ওপিনিয়ন নিয়ে দেব অবশ্যই। তার আগে স্বপ্না আপু অনেককাল পরে এসেছেন, তাকে একটু তাড়াতাড়ি কথা বলি, যেহেতু অনেকদিন পরে আসলে তাড়াতাড়ি কথা বলতে হয়। আপু, আপনার কাছে এসে একটু জানতে চাই যে এই যে পরিবর্তন চাই, কি চান আপনি, কি আপনার আবেদন সময়ের কাছে? আনমিউট করে বলেন। স্বপ্না আপু গ্লো করছে রীতিমতো, অনেকদিন ঘরে থেকে সে কিন্তু স্কিন কেয়ার করেছে, এই জন্য এতদিন আসছিল না, যে সবাইকে অনেকদিন পরে এসে আমার পরিবর্তন দেখিয়ে তাক লাগিয়ে দেবো। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে অনেক, তোমাকে অনেক সুন্দর লাগতেছে সেকালের নায়িকার মতন। হ্যাঁ, আজকে আমাদের বন্ধু আজরিন আছে, খুব ভালো লাগে ওরা দেখে, খুব সুন্দর লাগতেছে। ওর সাথে একটু ম্যাচিং করে আমরা একটু ফেস কালার করেছি। আমাদের একটা ভালোবাসা, এই ভালোবাসা কিন্তু আমরা এই নেক্সাস লেডিস ক্লাব থেকেই নিয়েছি, সব ভালোবাসার বন্ধুদের, এবং প্রদর্শনও করি। আর পরিবর্তনের কথা যে বললাম, পরিবর্তন তো অবশ্যই আসে, প্রকৃতির পরিবর্তন আসে, ঋতুর পরিবর্তন আসে, আর আমরা তো মানুষ, আমাদেরও পরিবর্তন আসবে। সব ক্ষেত্রে সব বিষয়ে পরিবর্তন আসবে। যেমন ধরে পড়ালেখার কথাটা যেখানে এখানে বেশি উঠছে, তা আমি শুধু ছোট্ট একটা কথা বলবো,
আগে আমরা ছোটবেলায় চেঁচায় চেঁচায় চিৎকার করে পড়তাম, আমাদের চিৎকার থামাতে পারতো না, আব্বা মা বলতেন "এই, আস্তে পড়ো আস্তে পড়ো"। আর এখন আমরা পোলাপানের সাথে এত চিল্লাচিল্লা, একটু জোরে পড়, কি পড়ছ একটু শুনি, সেই শোনার সৌভাগ্য আমাদের হয় না। ওরা ওই মোবাইলেই পড়ে, মোবাইলেই ওদের সবকিছু। তো খারাপ কিছু না, ভালোই কিছু আশা করি, কিন্তু আমরা সে চেঁচামেচি করে পড়ার শব্দটা শুনি না। সেই পরিবর্তনটা মনে হয় চলে আসছে, আর চেঁচা পড়ার পরিবর্তনটা মনে আর হবে না। আমাদের এই নীরবে নির্ভীতেই পড়াশোনা চালিয়ে যেতে হবে, বুঝছো? আর সবাই মন মানসিকতা পরিবর্তন হোক, সুন্দর একটা পৃথিবী গড়ে উঠুক, সবার জীবন সুন্দর হোক, এই আশাই করবো। বাহ, ধন্যবাদ। সুন্দর। স্বপ্না আপু কি সুন্দর করে বললেন যে ওই যে চেঁচিয়ে পড়ার যে একটা ছেলেবেলা, সেটা আসলে ইদানিং ওই শব্দ আর কানে আসে না, তাই না? আমি যেমন জোরে না পড়লে আমার পরামর্শই হতো না। আমার আবার জোরে জোরে পড়তে হবে, লিখতে হবে, দেখে দেখে আমার- লিখে আমারও যেতেই হবে। same। জোরে জোরে পড়তে হবে, লিখতে হবে, তাহলে আমার পরামুখস্থ হয়ে যাবে। আর এখন আমার ছেলেরা কি করে, জাস্ট বইটা ধরে, তাদের পড়া হয়ে গিয়েছে, মা পড়া ধরো তো, পড়া হয়ে গিয়েছে। আমি খুব আশ্চর্য হয়ে যাই যে এখনকার ছেলে কখন মেয়েদের- পড়লে তুমি, হ্যাঁ, কিভাবে পড়লে? কিভাবে পড়লে? আগে গ্রাম পড়া হয়ে বাংলায় গেল। মারা বলতেন যে আমি রান্নাঘরে কাজ করব, তুমি যে ঘরে পড়ছো আমার যাতে কানে আসে, এই কানে থাম্মা আসে। যাতে না হয় পড়াশোনায়, এবং ওই শব্দ না শোনা মানেই সে পড়ায় ফাঁকি ফাঁকি দিচ্ছে। দিচ্ছে। হ্যাঁ। আমার একটা ফ্রেন্ড ছিল জি, এরকম, শুনি। বুঝছো? যে ফ্রেন্ড ছিল, সে হলো অনেক ভোরবেলা উঠে পড়তো ফজরের সময়। আচ্ছা। আর ওই টাইমটা আমি ঘুমাইতাম। আমার আম্মু যখন আমি ঘুম থেকে উঠতাম, তখন শুধু অভিযোগ ছিল, ওরা এত পড়া পড়ে আর তুই তো পড়িস না। মানে এই অভিযোগটা আমার আম্মু সব সময় ছিল। আহা, তাহলে এটা হলো যে ওই যে জোরে জোরে বেশি পড়ছেন না। জোরে জোরে বেশি পড়ছে, আর তখন আমি রাগ হইতাম মনে মনে। আহা। হ্যাঁ, আম্মু আমাকে বকা দিচ্ছে যে ওরা ঠিকই পড়ালেখা করে, যখন আমি ঘুম থেকে উঠতাম তখন আমার বাসায় এসে বসে থাকতো। বাস, চমৎকার। জোবাইদা আপু কিছু বলছিলেন। না, আমি বলছি যে যে চিৎকার বা জোরে আওয়াজ দিয়ে যে পড়াশোনাটা কথা বলছে, ওটা আমরা একদম পুরোপুরি সাপোর্ট করি। কিন্তু আমরা যারা আপু বলতে পারবেন, যারা আমরা বিএড করেছি, তারা আমরা দুইটা পাঠের সাথে পরিচিত ছিলাম, একটা হলো সরব পাঠ, একটা হলো নীরব পাঠ। আচ্ছা। তার মানে নীরব পাঠ যেটা চুপচাপ করে পড়া, ওটাও কিন্তু আমাদের একটা শিক্ষাঙ্গনের একটা অংশ। ওটা হয়তো আমাদের সময় অত ছিল না আপু প্রচলন। এখন যেহেতু আমরা সব জায়গায় শব্দ দূষণ সম্পর্কে সচেতন হতে বলি, বাচ্চাদেরকে আমরাই শিক্ষা দিই আস্তে কথা বলো, জোরে কথা বলবো না, এটারও একটা প্রভাব হতে পারে। এবং ওরা নীরব পাঠে আসলে মনোযোগ বেশি দিতে পারছে হয়তো। আমি বললাম তো এবং- আপু, ওটা সরি টু ইন্টারাপ্ট আপু, যে এটা একটা পরেরই একটা অংশ আপু। এবং আমার কাছে মনে হয় যে যখন আমি সরব পাঠে অভ্যস্ত ছিলাম, আমারও নীরব সময় দরকার ছিল, যে মাঝে মাঝে আমি সরব হব না, আমার মনোযোগ দিয়ে বইয়ের দিকে তাকিয়ে বুঝতে হবে। নীরব পাঠের একটা প্রয়োজন আমি ফিল করেছি, এবং ভাগাভাগি করে যে সরবও লাগবে, নীরবও লাগবে, এবং হ্যাঁ, নিজের সেটাই। মতো করে কাস্টমাইজ করে নিজের পড়াটা করে নেওয়া আসলে। এবং একটা সময় ছিল যে পাস করতে হবে, এবং সেই কারণে যত পড়ার দরকার, যত অঙ্ক পারি না মুখস্থ করো, মুখস্থ করো, অঙ্ক মুখস্থ করো। কিন্তু এখন হয়তো শিক্ষার বিষয়টা বেড়েছে, যে তুমি আগে শিখছো কিনা সেটা এখন বেশি প্রচলন কিনা সেটা জানতে চাই। হ্যাঁ, এখন আপু ওই যে মুখস্থ বিদ্যার চেয়ে আমরা সৃজনশীলতার প্রতি একদম বেশি গুরুত্ব দিচ্ছি। কারণ মুখস্থ করে আসলে আমি কত দূর এগোতে পারবো জীবনে? আমাকে তো শুধু, আমি যদি আমাকে ভালোবাসি, আমার দেশকে ভালোবাসি, তাহলে আমাকে আমার নিজেকেও এমন একটা স্তরে নিয়ে যেতে হবে যাতে আমি বিশ্বের কাছে আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পারি। এখানে আমি আমাকে ভালোবাসার কথা বলছি, মানে আমি আমার দেশকে ভালোবাসার কথা বলছি। তো ওইভাবে যদি আমি নিজেকে উন্নীত করার চেষ্টা করি বা পরিবর্তন করার চেষ্টা করি, শুধু মুখস্থ বিদ্যায় আপু ওটা হয় না, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যেই থেমে যেতে হয়। তো সৃজনশীলতার আসলে কোনো বিকল্প নাই, ক্রিয়েটিভিটির কোনো বিকল্প নাই। আচ্ছা, এই পাঠ্যপুস্তকের বিষয়টা নিয়ে যেহেতু আসি, শিক্ষা বিষয়ে কথা হচ্ছে, তো এখনকার যে শিক্ষা ব্যবস্থা হোক, যেটাই হোক না কেন, আমার কাছে মনে হয় যে বিশ্ববিদ্যালয় তো সেখানেও পড়াশোনার একটা অভ্যস্ততায় পরিবর্তন এসেছে, কিংবা চিন্তা ভাবনায় পরিবর্তন এসেছে। আপনি কোন পরিবর্তনটাকে সাধুবাদ জানিয়ে এখন সেভাবে কাজ করছেন সেটা একটু শোনেন। আপু যেটা বলছিলেন, যে আমি যদি প্রাথমিক পর্যায়ে বলি যে সৃজনশীলতা, এটা নিশ্চয়ই ইতিবাচক একটি পরিবর্তন, কিন্তু আমার একটি দ্বিমত আছে এখানে, যে আপনি সৃজনশীল পড়াশোনা করছেন কিন্তু আপনি চাকরি ক্ষেত্রে যখন যাচ্ছেন
তখন কিন্তু আপনাকে সেই মুখস্থ বিদ্যার উপরে ডিপেন্ড করেই আপনাকে চাকরির পরীক্ষাটা দিতে হচ্ছে, মানে প্রিলি মুখস্থের দিতে হচ্ছে। স্কিলটাও সেখানে ধরলাম খুব যে priority বিসিএস, পাচ্ছে। হ্যাঁ, তো সেই সৃজনশীল পরিবর্তনটা তো আমার মানে আমার যখন আমি চাকরিতে যাব সেখানেও আমার সৃজনশীল হওয়া দরকার। সেই প্রশ্নপত্রে বা সেই পরীক্ষার যে পদ্ধতিটা সেখানেও কিন্তু পরিবর্তনের দরকার আছে, যে আমার তাহলে আমার প্রশ্নগুলো সৃজনশীল হওয়া উচিত, যে আমি সেখানে তো আমি ঠিকই মুখস্থ বিদ্যা করছি। মানে দেখা যাচ্ছে তাই না? সারা জীবন আমরা যদি সৃজনশীল পড়ি কিন্তু চাকরিতে হ্যাঁ, গিয়ে সেই চাকরির ক্ষেত্রে MCQ তে গিয়ে answer আমি দিতে কিন্তু হচ্ছে। এই পড়াশোনাটা আমার ওই পর্যন্ত স্টপ। তারপরে আমি সেই আবার গাদা বিসিএস এর বই কিনে ওগুলো মুখস্থ করলাম, আবার কি হলো, আমি পেশাগত জীবনে ওগুলো আমার কোনো কাজেই লাগলো না। তো আমার কাছে মনে হয় একদম ছোটবেলা থেকে ইউনিভার্সিটি পর্যায়ে পড়া থেকে একদম চাকরি পর্যন্ত আমার একটা নির্দিষ্ট মানে একটা মাপকাঠিতে আমার পড়াশোনাটা চালিত হওয়া উচিত। এক এক সময় এক এক রকম করে পড়াশোনা করে আবার চাকরি ক্ষেত্রে গিয়ে আমি পুরোই অন্যরকম একদম বাস্তবতার সাথে আমার এবং কোন চলতে হবে। সিস্টেম যদি আসে 2 বছর পরে চলে যায় বা কনসিস্টেন্সি না থাকে, সেটাই, একটা সিস্টেম সেটাই। যদি আমি অ্যাট লিস্ট 10 বছর সেটা নিয়ে না থাকি বা 20 বছর সেটা নিয়ে না থাকি, সেটাই। সেটা আসলে আমাদের দেশে প্রভাব ফেলতে বা সেই সিস্টেমটাই আসলে কার্যকরী একটা ফলাফল পেতে সেটা আসলে সময় লাগার কথা। হ্যাঁ। যে কোনো নতুন জিনিস পরিবর্তন হলেও আমাদের হ্যাঁ। ওটা মেনে নিতে কষ্ট হয় এবং প্রথম আমরা দিকে, যদি মনে অবশ্যই। করি যে না কাজ করছে না 5 বছর পরে সরিয়ে দিলাম, তাহলে কিন্তু আসলে এটা কাজ করতো কিনা, সুদূরবর্তী একটা একটা ফলাফল result, এটা হ্যাঁ, থেকে একটা আসে কিনা, ফলাফলটা- সেটা আসলে একটা সন্দিহান জায়গায় থেকেই যায়। আর চাকরির পড়া নিয়ে বরাবরই বিতর্ক আছে, চাকরির পরীক্ষা নিয়ে বরাবরই কিছু না কিছু বিতর্ক রয়েই গেছে। এটা আসলে পরিবর্তন খানিকটা হলেও দরকার। আমার মনে হয় যে সেটা আরেকবার রিভাইজড হওয়া দরকার। লেডিস ক্লাবে বসে সেটা আমরা ঘোষণা করে দিতে পারি, সেটাই। এখন তারপরে সেটা নিয়ে কাজ করবে সামনে যারা এই বিষয়ে আসলে দায়িত্বরত আছেন পরিবর্তন তারা। দরকার। হ্যাঁ, সব ক্ষেত্রেই পরিবর্তন সব দরকার। ক্ষেত্রেই, হ্যাঁ। এবং আমাদের- আমার তো মনে হয় যে যেহেতু লেডিস ক্লাব কথাটা, আমরা যেহেতু লেডিস ক্লাব নামক একটি অনুষ্ঠানে এসেছি, মানে মেয়েদের জন্য বা নারীদের জন্য সব থেকে বড় পরিবর্তন আমার মনে হয় যে এই যে নারীদেরকে শিক্ষিত হতে হবে, নারীদেরকে চাকরি করতে হবে বা নারীদেরকে স্বনির্ভর হতে হবে, কিন্তু নারীদের বাচ্চা কাচ্চা কে পালবে? নারীদের বাচ্চাকে তো নারীদেরকেই পালতে হচ্ছে। তো আমাদের সুন্দর একটি সুরক্ষিত ডে কেয়ার সিস্টেম, এই যে পরিবর্তনটা, যে আমরা সবকিছুই করছি, আমরা কিন্তু ঘরে বাইরে মানে দ্বিগুণ কাজ করছি, আমাদের কাজের কিন্তু কোনো অভাব নেই। এবং নারী জীবনের পরিবর্তনটা নিয়ে আমার মনে হয় যে নারী জীবনের পরিবর্তনটা নিয়ে এবং সেখানে কি ধরনের পরিবর্তন আশা করাটা হ্যাঁ। ঠিক বা হ্যাঁ, উচিত হ্যাঁ। সেটা নিয়ে কথা বলা দরকার। একটা বিরতি থেকে এসে এই বেশ আমার মনে হয় সুদূর প্রসারী একটা ডিসকাশন হবে, সেটাই ফিরে আসবো, সাথেই থাকুন। ফিরে আসলাম ছোট্ট একটা বিরতির পর। সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবে। জুমে অনেক বন্ধুরা আছেন এবং আমাদের একটা বড় পরিবার যাদের আসলে দেখা মেলে নেক্সাস লেডিস ক্লাব এই নামক ফেসবুক গ্রুপে। এখানে 37,000-এরও বেশি মানুষজন প্রতিনিয়ত এসে নিজের ব্যাপারে কথা বলছেন, নিজের প্রতিদিনকার বিভিন্ন আপডেট আমাদেরকে জানাচ্ছেন। সেভাবেই শাহিদা নামের একজন বন্ধু একটা ভিডিও পাঠিয়েছেন। তিনি একজন ল্যাব অ্যানালিস্ট, তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ আছেন এখন। তিনি কি বলছেন তার কাছ থেকে শুনে আসি। আসলে আমার লাইফে মানে ছোট ছোট কিছু সমস্যা ছাড়া খুব একটা সমস্যা ফেস করি নাই। কারণ হচ্ছে আমার সাপোর্ট ছিল, অবশ্যই সাপোর্ট ছিল বিধায় আমি এতটুকু আসছি। আর আমি মানে এই যে বর্তমান সময় পরিস্থিতি, নারীরা সমান অধিকার চায়, আর আমি অনেক মানে পুরুষদেরকেই আমি ধন্যবাদ দেই, কারণ পুরুষরাই আমাদের রাস্তাটাকে সুন্দর করে দেয় বিধায় আমরা চলতে পারি আমাদের লাইফে আর কি। কিন্তু আবার পুরুষকে আমি ধন্যবাদ দেওয়ার পাশাপাশি আমি আবার পুরুষের কাছে আমি আরও বেশি কিছু আশা করি, তারা আরও বেশি দায়িত্ববান হবে। কারণ হচ্ছে আসলে যখন আমরা ফেস করি পথে ঘাটে আমি আসলে সবাই যেরকম সমান অধিকার চায়, আমি সেরকম সমান অধিকার আসলে চাই না। আমি যেটা চাই সেটা হচ্ছে নারীরা বেশি অধিকার পাবে। আমার খুব ভালো লাগে, আমি যখন মেট্রো রেলে চড়ি তখন দেখি যে নারীদের জন্য আলাদা একটা বগি আছে, কিন্তু নারীদের জন্য আলাদা একটা লাইন নেই। যখন আমরা যাই লাইনে দাঁড়ানোর জন্য, টিকিট করার জন্য, তখন দেখা যাচ্ছে যে আমাদের দাঁড়াইতে হচ্ছে, পুরুষের সাথে দাঁড়াইতে হচ্ছে, কিন্তু আমাদের তো দায়িত্বটা অনেক বেশি। আমাদের বাসায় গিয়ে ছুটে গিয়ে রান্না করতে হবে, বাচ্চা সামলাতে হবে, আমাদের ওই টেনশনটা কাজ করে, কিন্তু আমাদের জন্য তো সেই ব্যবস্থাটা সেখানে করা হয় নাই। কারণ বাবারা কি করবে, পুরুষেরা কি করবে, তারা গিয়েই ব্যাগটা ছুঁড়ে ফেলে ইচ্ছে মতন শুয়ে রেস্ট নিতে পারে, কিন্তু আমাদের ওখানেও দায়িত্ব থাকে। তো
তো সেক্ষেত্রে আমি শুধু সমান অধিকারটা না, আমাদের নারীরা যাতে বেশি অধিকার পায়, পুরুষরা যাতে সর্বক্ষণে দায়িত্বশীলতার পরিচয় দেয়, সেটা আমি আশা করি আর কি। বেশ চমৎকার একটা ব্যাপার, এটা নিয়ে আমরা একটু কথা বলতে চাইছিলাম যে ভীষণ যুগোপযোগী হ্যাঁ, কথা। এবং এটা নিয়ে আসলে কথা হওয়া দরকার। একটু আমি মৃদুল আপুর কাছে এসে জানতে চাই যে এই যে পরিবর্তনের বিষয়টা আমরা চাই বলছি, এবং আমরা জানি যে পুরুষদের চিন্তায় চেতনায় পরিবর্তন এসেছে, এবং অনেকেই আসলে পরিবারে আধা আধা কাজ ভাগাভাগি করে নিচ্ছেন, কিন্তু কিছু ঘরে এখনো হয়তো পরিবর্তন আসেনি। কিছু পরিবার থেকে এখনো যদি কোনো ভুল হয়, বাচ্চার কোনো অসুবিধা হয়, তো সেক্ষেত্রে হয়তো মাকেই দোষারোপ করা হচ্ছে। তো কি ধরনের পরিবর্তন বা ভাবনার পরিবর্তন সেখানে প্রয়োজন মৃদুল আপু আপনার মনে হয়? ভাবনার পরিবর্তনটা কিন্তু পুরুষেরও, আমি যদি বলি একটু মানে হালকা হয়ে যায় হয়তো বা কথাটা, যে সে যে পরিবার থেকে এসছে, আমার মা যদি আমাকে সাপোর্ট দেয়, আমি কিন্তু তখন সেই কাজটা আর একটু বেশি করতে পারি। সেভাবে আমার হাজবেন্ডকে যদি তার মা আর একটু সাপোর্ট দেয়, সে কিন্তু এই যে আমাদের চিন্তা চেতনায় মননের যে পরিবর্তনটা, এটা আগে আসতে হবে। যে ছেলেদেরকে আগে ভাবতে হবে যে না, আমি আমার ওয়াইফের সাথে সমান সমান তালে আমার সংসারটা পরিচালনা করব। সেই ধারণায় কিন্তু অনেক বাধা বিপত্তি সব জায়গা থেকে আসে, কটু কথা আসে, কটূক্তি আসে, সেগুলো ওভারকাম তাদেরকেও করতে হবে। এই একটা বড় কথা। আরেকটা হচ্ছে যেটা আমি বলছিলাম, যে এই যে মেয়েরা তো শুধু একটা কাজ করছে না, মেয়েরা 3 গুণ 4 গুণ বেশি কাজ করছে। আজকে কিন্তু আপনি কখনোই একটা বাচ্চা বাবার কাছে খুব কম দেখা যায়। আমি জানি না কয়েকটা মাল্টিন্যাশনাল কোম্পানি ছাড়া খুব বেশি বাবাদের ওখানে ডে কেয়ার আছে কিনা। তো বিষয়টা তেমনও হতে পারে যে কিছুদিন বাবার কাছে থাকলো, সপ্তাহে দুজন যদি ওয়ার্কিং মম অ্যান্ড ড্যাড হয়, তো কিছুদিন বাবার কাছে থাকলো, কিছুদিন মায়ের কাছে থাকলো, সব দায়িত্বটা তো মাকেই নিতে হয়। তো যার কারণে হয় কি, ঠিকই বাসায় সাপোর্ট পাচ্ছে, সব কিছু আন্তরিকতা সবই হচ্ছে, কিন্তু সেই দায়িত্ব একটা কিন্তু মাথার উপর একটা মানে থেকেই যায়, যে আমার বাসায় গিয়ে রান্না করতে হবে। চট করে আছে বাচ্চা আমার কাছেই বেশি কমফোর্ট ফিল করে, বাচ্চার ব্যাপারটাই বেশি থাকে, রান্নাবান্নার থেকেও বেশি। আমরা তো এখন অনলাইনেও অনেক খাবার অর্ডার করে খেতে পারি, হয়তো একদিন রান্না না করলে আমাদের হাজবেন্ডরা কিছুই বলে না, কিন্তু বাচ্চা, আমি যখন যাব আমাকে তো বাচ্চা সব কিছু এনশিওর করে রেখে তারপরে বের হতে হচ্ছে। তো এই জিনিসটা যদি দুজনেই পারি আমরা করতে, তাহলে আরো অনেক বেশি আমরা এগিয়ে যেতে পারবো। এটা কোনো ধরনের নেতিবাচকভাবে নেবার কোনো উপায় নেই যে কেন মেয়েরা এত কিছু চাইবে। যদি সমান সমানই হয়, তাহলে সবকিছুই সমান সমান হওয়ার জায়গা আছে। তো সেটা আসতে নিশ্চয়ই আমাদের সময় লাগবে। আমাদের দেশে এত কিছু চাইবে কথাটা যদি আসেও, তাহলে মেয়েদের কাছেও তো এত কিছু চাওয়া হচ্ছে, তো সেটার বদলে মেয়েরা কিছু চাইতেই পারে। মেয়েরাও তো কন্ট্রিবিউট করছে। সমান সমান না চাই, কিন্তু অধিকার মানে সাপোর্ট যেটা, এটা চাই। মানে আমার মনে হয় কি যে আমরা না আসলে অনেক কাজ করতেও চাই, আমাদের না পরিবারে সময় দিতে ভালো লাগে, হ্যাঁ, কিন্তু আমাদেরকে যদি কেউ বলে যে তোমাকে এটা করতেই হবে, তুমি এটা কেন করছো না, ওইভাবে দোষারোপ করলে কিন্তু ওই যে চাওয়ার যে মন মানসিকতা, সেটাতেও কিন্তু একটা ধাক্কা লাগে। জোবায়দা আপুর কাছে শুনে। আমি আপুর সাথে একমত। তারপরেও যদি একদম নেতিবাচকভাবে না বলি যে আমাদের আজকালকার স্বামীদের মন মানসিকতার অনেক পরিবর্তন হয়েছে আপু। হ্যাঁ, মানে পরিবর্তন হয়েছে বলেই হয়তো আমরা আজকে এখানে আসতে পেরেছি। কিন্তু মৃদুল আপুর সাথে আমি পুরোপুরি একমত, ওই যে আমাকে সব কিছু তৈরি করে তারপর আসতে হবে। কোনো কিছুতে কিন্তু বাধা পাচ্ছি না আপু। আমি যদি ব্যক্তিগতভাবে বলি, একদমই বাধা পাচ্ছি না। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে ম্যারিড লাইফে তুমি কি পেয়েছো, আমি বলবো স্বাধীনতা। হ্যাঁ, কোনো কিছুতে বাধা নাই, কিন্তু আমাকে আমার 100% দিয়ে সেই বাধাটা মানে কাটিয়ে তারপর কিন্তু আমাকে আসতে হয়েছে। হ্যাঁ, এটা আমার কাছে মনে হয় যে এটা সায়েন্টিফিক্যালি ইভেন ঠিক না, কারণ একটা নারীর শরীর আসলে যত রকম পরিবর্তনের ভেতর দিয়ে যায়, ততখানি পরিবর্তন, হরমোনাল পরিবর্তন, এবং যেই পরিমাণ, যেমন দেখা যায় যে প্রত্যেক নারী কিন্তু গর্ভধারণ করেন যখন, তো সেই সময় তার শরীরে কি পরিমাণ পরিবর্তন হয় এবং তার শরীরের কি পরিমাণ অর্গ্যানসে এফেক্ট পড়ে, তার শরীর থেকে ক্যালসিয়াম চলে যায়, হিমোগ্লোবিন কমে যায়, কারণ আরো একটা প্রাণকে তৈরি করতে হয় নিজের শরীর দিয়ে। তো এই পরিবর্তনটা যখন একটা নারীর শরীরে হচ্ছে, তার কাছ থেকে যদি আপনি আরো কাজ আশা করেন, সেই শরীরটা কিন্তু আসলে আপনাকে বেটার আউটপুট যে দিতে পারছে, তা কিন্তু আসলে সায়েন্টিফিক্যালিও ভুল হয়ে যায়। মানে আমার কাছে কেন যেন এটা হিসেবটা মিলতে চায় না, যে এত পরিবর্তনের পরেও যদি তাকে ঘরও সামলাতে হয়, বরং আমার মনে হয় নারীদেরকে আর একটু কাজ কমিয়ে করলে, অথবা আপনি কাজ কম না করেন, আপনি বাচ্চাকে রাখার সেই সুযোগটা করে দেন না।
আপনি নারী যেখানে কাজ করছে সেখানে বাচ্চা রাখার মতো আমার কয়টা জায়গাতে আছে যে আমি নিরাপদে আমার বাচ্চাকে আমার পাশে রেখে, যেহেতু আমার কাছেই থাকলে সে কমফোর্ট ফিল করছে বেশি, সেই জিনিসগুলো আরেকটু বেশি মানে যেমন ডে কেয়ার সেন্টার বলছিলাম, যে প্রত্যেকটা কর্মক্ষেত্রে যদি একটা সুরক্ষিত রাখার ব্যবস্থা থাকে তাহলে মায়েরা আরো অনেক আনন্দে কাজ করতে পারবে। একটা বাচ্চাকে রেখে 6 মাস ম্যাটারনিটি লিভের পরে যখন মাত্র বাচ্চাটা সলিড শুরু করছে, তখন কোন মায়ের ইচ্ছা করে সেই বাচ্চাকে রেখে বাইরে চলে তাকে সাথে নিয়ে কাজটা করি না? এই পরিবর্তনগুলো আসা খুব জরুরি। আমরা কিন্তু মেয়েদেরকে আবার সেই আমরাই কিন্তু বসটা কিন্তু আমাদেরকে কটাক্ষ করে, হ্যাঁ মেয়েদেরকে চাকরি দিলে কিন্তু অথচ এত রকম হ্যাঁ নিউবর্ন বেবির মায়েরা রাত্রেও ঘুমাতে পারছে না, সকালেও কাজ করে আসতে হচ্ছে, মাথায় টেনশন থাকছে, সে কিভাবে ভালো একটা আউটপুট দেবে আপনার যে কোনো কাজে? সেটাই। আসলে এসব জায়গায় পরিবর্তন প্রয়োজন। আজরিন আপুর কাছে শুনি এই বিষয়ে। খুবই পরিবর্তন দরকার, বিশেষ করে হাজবেন্ডের ক্ষেত্রে বেশি পরিবর্তন দরকার। হ্যাঁ, যে আমার ঘরেরটাকে আগে ঠিক করি তারপরে বাইরে যাই। মেয়েদের যে কাজই করি না কেন আমাদের কিন্তু সন্তানদের খেয়াল রাখতে হচ্ছে, সে মানে প্রত্যেকটা বেলার খাবার খেলো কিনা, পড়ালেখা ঠিক মতো করলো কিনা। আমার হাজবেন্ড কিন্তু আর কিছুই দেখে না, যেটা একদম সত্যি কথা। সবকিছু ঘর বাইর সব জায়গায় আমাকে সামলাতে হয়, এবং হাজবেন্ডরা কৃতজ্ঞতা প্রকাশ করেও কিন্তু কম। এটা তাহলে বলতে হবে আপু মানসিকতার পরিবর্তন দরকার, খুব খুব দরকার। এবং এটা যদি না আসে যে মেয়েদের সাপোর্ট করার বিষয়টা, আমি সাপোর্ট পাচ্ছি না যে তা না, আমি সেটাও বলবো না পাচ্ছি না, কিন্তু আরও দরকার। যেমন সেটা মনে করতে পারে একজন হাজবেন্ড যে আমি শুধু রান্না করব, এটা তার কোনো কাজ না, রান্না করাটা মানে আমারই কাজ। কিন্তু ইন্টারন্যাশনালি দেখেন শেফ কিন্তু ছেলেরাই, মেয়েরা কিন্তু শেফ না। এবং উনি যদি কাজে অতটা পারদর্শী নাও হন বা রান্নায় উনি পটু নাইবা হতে পারেন, কিন্তু রান্নার আশেপাশে কিন্তু আরো অনেক কাজ আছে যেটা কিন্তু করে একটু আধা কষ্ট কমিয়ে দেওয়া যায়। তো এদিকে কিন্তু পার্টনারশিপের আন্ডারস্ট্যান্ডিংটা ব্যক্তিগতভাবে খুবই প্রয়োজন। এর জন্য আমাদের মানসিকতার খুব মানে পরিবর্তন দরকার। মানসিকতার পরিবর্তন না হলে অনেক ঝামেলা। আমি যেমন আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে। আপু যেমন বললো যে আপু অনেক স্বাধীন, আমি কিন্তু স্বাধীনতা মানে আমার স্বাধীন আমি অর্জন করেছি আপু, এটা কেউ দেয়নি আমাকে, আমি নিজে অর্জন করেছি। এবং আমার অনেক কষ্ট হয়েছে, অনেক বছর আমার স্ট্রাগল করতে হয়েছে, এবং আজ এই পর্যন্ত আসার পিছনে আমি বলবো যে আমার স্ট্রাগলই আমার অবদান। চমৎকার। আমাদের জুমে অনেক বন্ধুরা আছেন, সবার সাথে গল্প হবে, কিন্তু একটা বিরতি থেকে এসে থাকুন আমাদের সঙ্গে। নিয়ে নিচ্ছি একটা বিরতি। বিরতির এপারে এসে আরো অনেক গল্প হবে, সময় কমে এখন 30 মিনিটের দিকে আটকে আছি আমরা, অল্প কিছুক্ষণ আর আড্ডা হবে আমাদের। জুমে অনেক বন্ধুরা এসে পড়েছেন, আরো যারা আসতে চান তারা স্ক্রিনে দেখানো জুমের আইডি পাসওয়ার্ড ফলো করে চলে আসুন আমাদের সাথে আড্ডা দিতে। আমরা ফারহানা নার্গিস আপুর কাছে যাব। নার্গিস আপু, আপনার কাছে এসে জানতে চাই যে পরিবর্তন চাই, বাট কিসে পরিবর্তন চাই, আপনার কি মতামত শুনি আজকে। আনমিউট করতে হবে, আমিও মিউটের অবস্থার পরিবর্তন চাই। হ্যাঁ ঠিক আছে, প্রথমে একটা পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ বাহ, পরিবর্তন তো অবশ্যই অনেক কিছুর মধ্যেই পরিবর্তন চাই, সবকিছুতে পরিবর্তন চাই না, নির্দিষ্ট কিছু কিছু জিনিসের মধ্যে খুব পরিবর্তন চাই। ওগুলো পরিবর্তন হলে দেশ কেন আমরাও কেন সবাই অনেকটা ভালো থাকতে পারি। তবে ওই নির্দিষ্ট ভাবে বলতে পারবো না, কারণ যার যখন যে পরিবর্তনের দরকার তার জন্য সেই পরিবর্তনটারই জরুরি হয়ে যায়। হ্যাঁ, আর ঠিক তেমনি এখন আমি একটুখানি একটা কবিতা পড়তে চাই, যদি আপনারা পারমিশন দেন। হ্যাঁ ছোট করে শুনতে পারবো, শুনি। কবিতা সুকান্ত ভট্টাচার্য, চলুন কবিতাটা পারলে একদিন মণিমাপুর কবিতাও পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে। ছাড়পত্র, সুকান্ত ভট্টাচার্য। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক। নূতন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকার। সর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বদ্ধ প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের পরিচয়পত্র। পরিভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের,
চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এই বিশ্বকে এই বিশ্বর এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের মাঝেও আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ ছেড়ে আমার দেহে রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। বাহ, চমৎকার চমৎকার চমৎকার, বেশ সুন্দর হয়েছে আপু, খুব সুন্দর একটা পরিবর্তন চায়ের দিনে বলার মতো একটা কবিতা, খুব সুন্দর, অনেক ভালো লাগলো। আমরা আসতে পারি সুবর্ণা আপুর কাছে। সুবর্ণা আপু, আপনার কাছে এসে একটু জানতে চাই যে আজকের বিষয়ে অনেকেই অনেক পরিবর্তনের কথা বলছেন, আপনি কি বলবেন? আমার কাছে হয়তো একটু বেশি, মানে আমি যেটা চিন্তা করছিলাম সেটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে হয়তো বলাটা, কিন্তু আমার কাছে মনে হয় যে আজকাল আমরা সবাই অনেক বেশি সেলফিশ হয়ে গেছি। আমার কাছে মনে হয় যে সবার মধ্যে আমার কাছে মনে হয় যে এটা খুব ভালো হয় যদি সবাই আমরা অনেক বেশি, মানে আরো একটু বেশি এমপ্যাথেটিক হতে পারতাম টুয়ার্ডস আদার্স। কারণ এটার জন্য আসলে আমার কাছে মনে হয় যে পৃথিবীতে সব প্রবলেমের আসল কারণ হচ্ছে আমাদের মধ্যে এমপ্যাথি কমে গেছে। তো এটা যদি পরিবর্তন করা যেত ওয়ার্ল্ডে, তাহলে এই বিষয়টা আসলে আমার কাছে মনে হয় যে এমপ্যাথি জিনিসটা আসলে নিজেকে নিজের শেখানোর একটা ব্যাপার, এবং এই জিনিসটায় পরিবর্তন কিভাবে আসবে, নিজেকে আগে চাইতে হবে যে আমি এমপ্যাথেটিক হব, আমার মধ্যে এই কোয়ালিটিটা মিসিং আছে এবং আমাকে নিজের ভেতরে এই ভালো গুণটা নিয়ে আসতে হবে। তো সেই প্র্যাকটিসটা আপু সবাইকে আহ্বান করে গেলেন যে আসলে যাতে আমরা নিজেকে এটা শেখাই, বেশ চমৎকার একটা অভ্যেস হতে যাচ্ছে। আমার কাছে মনে হয় যে কোনো পরিবর্তনই আসলে প্রথমে নিজের থেকে আসা উচিত, অন্যের কাছে এক্সপেক্ট করার আগে। হ্যাঁ, একদমই তাই। এবং রেবেকা আপু, আপনি পরিবর্তনের ব্যাপারে কি আশা করেন সেটা শুনে। শুভ সন্ধ্যা। শুনছিলাম সবার কথা, তোমার পরিবর্তনটা আজকে আমার খুব ভালো লাগতেছে। প্রথমে বলি আর কি, পরিবর্তন কি যুগের সাথে সাথে সবই পরিবর্তন হচ্ছে। আমার যেমন বয়সের পরিবর্তন, তারপরে সবকিছু মিলিয়ে হচ্ছে কি আমরা মেয়েরা অনেক বেশি কিন্তু এখন পরিবর্তনের দিকে। আগে আমাদের মা খালাদের দিকে তাকিয়ে দেখলে হয়, আর আমাদের জেনারেশন একটা গেছে, এখন আমাদের বাচ্চাদের জেনারেশন অনেক পরিবর্তন। তবে হ্যাঁ, পরিবর্তন নিজেকে যেমন আনতে হবে, অন্যকেও শিখাতে হবে ভালোটা খারাপটা। পরিবর্তন নিজের মধ্যে যখন ভালো দিকটা নিয়ে আসতে পারবে, তখন খারাপ দিকটাকে অন্যের 10টা ভালোর মধ্যে একটা ভালো, তখন কিন্তু মানুষ ভালো হয় না, পরিবর্তন হয় না। কিন্তু 10টা ভালো একটা খারাপ, তখন কিন্তু একটা মানুষ পরিবর্তন হয়ে যায়। আর পরিবর্তনটা একান্ত নিজের ব্যাপার। আমি যেমন মনে করি পরিবার থেকে এটা শিক্ষারও একটা ব্যাপার আছে। আর আপু একটু আগে একটা আপু বলতেছিলেন যে সংসারেরও একটা পরিবর্তন, ছেলেরা দুজনে হাতে হাত মিলিয়ে যদি অনেক কিছু করা যায়, তাহলে এখনকার যুগে অনেক কিছু হালকা হয়। আমাদের তো আসলে মেয়েদের অনেক 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 পরিবর্তন এখন। আমরা এখন নিজেদের স্বাধীনভাবে বসে যে আজকে আমরা বসে কথা বলছি, এটাও কিন্তু একটা বিশাল পরিবর্তন। এই পরিবর্তনগুলো লক্ষ্য করতে গেলে আরেকটা জিনিস আমাদের মধ্যে এখন ইদানিং আমি লক্ষ্য করি, এই করোনার পর থেকে মানুষ না খুব স্বার্থপর, যে সুবর্ণা আপা বললো আত্মকেন্দ্রিক, মানে নিজেদের কথা ছাড়া অন্যের কথা খুব কম চিন্তা করে। আমরা যেমন 10 জনের কথা চিন্তা করি, 8-10 জন মানুষ কিন্তু তা করে না। আমি যেমন চিন্তা করি যে আমি একটা মানুষ বিপদে পাশে দাঁড়াবো, কি ভালো মন্দটা পরের কথা, তার পাশে থেকে আমি তাকে পরিবর্তন করার চেষ্টা করব, কিন্তু সে হবে কিনা সেটা তো তার মনের ব্যাপার। একেবারেই তাই। এবং আমার মনে হয় অনেকে এমপ্যাথেটিক না, আবার অনেকে আবার আছেন কিন্তু ভীষণ এমপ্যাথেটিক, এরকমও আছেন। মানুষ ভেদে আমি দেখা যায় যে হয়তো এমপ্যাথি অনেক লম্বা সময় ধরে অনেকের মধ্যে দেখা যাচ্ছে না, এবং যত দিন যাচ্ছে মায়া মমতা কমেও আসছে। কিন্তু কিছু মানুষ কিন্তু এখনো কঠিন একটা পৃথিবীতে এখনো তারা সেই যেই পরিবর্তনটা প্রয়োজন সেই পরিবর্তনটা নিজে হয়ে সাপোর্ট করছেন। আমি শিওর যে সুবর্ণা আপু যেমন চাইলেন যে অন্য কেউ এমপ্যাথেটিক হোক, তার মানে তার মধ্যে সেই এমপ্যাথিটা ইতোমধ্যে আছে। যেমন রেবেকা আপু, আপনি চাইলেন যে আমার এই ভালো পরিবর্তনটা দরকার, আমি শিওর যে আপনি সেই ভালো পরিবর্তনটা নিজের মধ্যে রেখেই মানুষের কাছে চাইছেন। তার মানে পৃথিবীতে সবাই খারাপ নয়, আশা এখনো আছে এবং আরো সামনের দিনে আমরা আরো ভালো হতে পারবো। জাস্ট এই যে প্রতিদিন এই বিষয়গুলো নিয়ে কথা হওয়াটা দরকার, কথা হলেই মানুষ আবার একটু এনকারেজড হবে। একই বিষয়ে যদি আসি, দেখা যায় যে আজরিন আপু নিজের ভালো মন্দ চিন্তা না করেও মাঝে মাঝে এটা হয় যে অন্যের ভালো করতে গেছেন, কিন্তু যদি আবার না যান মানুষ আসলে বলে ফেলছে তুমি খুব সেলফিশ, তুমি এত নিজের কথা ভাবো, আমার কথা তো তুমি ভাবলে না। এই ভাবনায় পরিবর্তনটা কি আসা উচিত বলে মনে হয়? এই ভাবনায়
যেমন এই কাজটা আমি খুব বেশি করি, মানুষের ভালো করার চেষ্টাটা করি। হ্যাঁ, কিন্তু যদি আপনি মানুষের ভালো নাও বা করেন, কিন্তু মানে করতে পারছেন না, এখন আপনি নিজে ব্যস্ত আছেন, নিজের একটা এঙ্গেজমেন্ট যদি থাকে, সেটা বাদ দিয়েও যদি আপনি আরেকজনের ভালো করতে চান, সেই প্র্যাকটিসটা কি ভালো? আমি এটাই মাঝে মাঝে প্রশ্ন করি। না, করা উচিত, কারো ভালো অবশ্যই করা উচিত। হ্যাঁ, যেমন ধরেন আমার একটা শ্বশুর বাড়িতে কাজের মেয়ে, ও এখন সৌদি আরব থাকে, মানে আমাকে 2 দিন আগে কল দিয়েছে যে ভাবি কোথাও থাকার জায়গা নেই, এখন সে এয়ারপোর্টে যাবে, তার আগের দিন আমার বাসায় থাকবে। এখন যদি এই উপকারটা আমি না করি, এই মানসিকতা যদি আমার পরিবর্তন না থাকে, আমি পজিটিভ মাইন্ডের না থাকি, আমি যদি ওকে বলে দিই যে না দরকার নেই আমার বাসায় আসে, আমি কিন্তু বলেছি তুমি আসো, কোনো প্রবলেম নেই। এই যে একটা সাপোর্ট, এই সাপোর্টটা দেখ, আমি কিন্তু ফিজিক্যালি কিছু করছি না, কিন্তু ওকে যে একটা মেন্টালি সাপোর্ট দিলাম কথা বলে, এই পরিবর্তনটা আসলে সবার দরকার, এইটুকু দরকার আছে। আবার অনেক সময় দেখা যায় যে মানুষ নিজের ক্ষতি করে হলেও আরেকজনকে সাপোর্ট দিচ্ছেন, অথবা যদি না দিতে পারেন নিজের ক্ষতি না করে, মানে কেউ যদি হুট করে এখন চুজ করলেন যে আচ্ছা আমি আমার ক্ষতিটা এখন করছি না, ওর হয়তো মেজর কোনো মানে প্রয়োজন নেই, ও হয়তো এই হেল্পটা আরেকজনকে থেকে পেতে পারবে, তো আমি এখন আপাতত একটু অফ হলাম, তো সেই প্র্যাকটিসটা হওয়াটা কি প্রয়োজন নয়? আমি এটা জানতে চাই জোবায়েদা আপুর কি মনে হয় যে আসলে নিজের উপরও ফোকাস হওয়া বা নিজের কথাটা চিন্তা করা কেন খুব স্বার্থপরের কাতারেই পড়ে যাচ্ছে, এটা নিয়ে একটু শুনি। আপু, আমরা যারা ওই যে বলবো যে প্রকৃতিগতভাবে যারা আমরা অন্যকে সাহায্য করার একটা অভ্যেস হয়ে গেছে, ওটা এখন যদি নিজের ক্ষতিও বলি তারপরেও কিন্তু আমরা যাচ্ছি, এবং সাফারও করছি, কিন্তু বলছি আর যাব না, এটাই শেষ, কিন্তু নেক্সটে কিন্তু আমি আবারও যাচ্ছি। তারপর আমি বলবো যে আমি যে কাজটা করছি ওই কাজটা যদি একটু বেশি ভালোবেসে করি, তাহলে সেটা আমার জন্য যেমন ভালো, নিশ্চয়ই অন্যের জন্য সেটা ভালো হবে। কিন্তু আসলে এই যে বললাম যে যাদের সাহায্য করার একটা প্রবণতা থাকে, তারা ওগুলো চিন্তা করবে না আপু। হ্যাঁ, যে এখন আমি এরকম পরিবর্তন হব যে আমি যাব না, এটা আসলে কখনোই হয় না, যাওয়া হয়, এবং সেটা নিয়ে একটা সময় হয়তো আমরা অনুতপ্তও হই, আবারও যাব। আমি মৃদুলা আপুর কাছেও শুনি যে এই যে নিজের ব্যাপারে ফোকাসড হওয়াটা কেন আপনার মনে হয় যে আসলে এটাও হওয়ার দরকার আছে, যে পরিবর্তন ভাবনায় দরকার, যে আমি আজ তোমাকে সাহায্য করতে পারছি না তার মানে আমি কিন্তু স্বার্থপর নই, আমি আজকে পারছি না, যেদিনই আমি পারবো সেদিন আমি তোমাকে সাহায্য করব অবশ্যই, এবং আজকে টুডে আই ফোকাস অন মাই সেলফ, এটার প্র্যাকটিসটা আসলে আপনার কি মনে হয় দরকার আছে? অনেক বেশি দরকার আছে, কারণ কেউ স্বার্থপর হতে চায় না আপু, কেউ চায় না আমি সাহায্য সবাই করতে চায়, কিন্তু আমি আমার মায়ের থেকে দেখে এসেছি যে যে মানুষটা একদম কোনো দিনও নিজের কথা চিন্তা করেননি, নিজের কথা চিন্তা না করতে করতে এমন কিছু বাজে পরিবর্তন তার মধ্যে এসছে যে কিনা এখনো পর্যন্ত নিজেকে ভালোবাসতে পারে না, এবং অভ্যেসে পরিণত হয়ে গেছে অন্যকে সাহায্য করা, এবং তার সেই সাহায্য করার প্রবণতা থেকে সবাই কিন্তু তাকে অবহেলা করাটা অভ্যাসে পরিণত করে, কারণ সে এত অ্যাভেইলেবল, ওকে আর ওর সাহায্যটা অত বেশি মানে মনে হচ্ছে না তেমন কিছু। ঠিক যখন বড় হয়ে গেলাম, আমি যখন আমার মধ্যে আমার মায়ের প্রতিছবিটা দেখতে পেলাম, তখনই আমি চিন্তা করলাম আমি একটু পরিবর্তিত হব, আমি এতটা সহজলভ্য হব না কারো কাছে। তো আমার তখনই মনে হয়, আমার মাকেও আমি বলি, মার থেকেই সেই কথাগুলো বলি, অন্য কাউকে তো বলতে পারি না যে মা তুমি এতটা সহজলভ্য হয়েও না, যুগের সাথে একটু মডিফিকেশনের সুযোগ আছে, হালকা একটু মডিফিকেশন করতেই হবে, কারণ আগের মতো সময়টাও তো অত সিম্পল নেই। মানে এই যে না বলার যে অভ্যাসটা, আমার হাজবেন্ডও আছে যে না বলতে পারে না কাউকে। আচ্ছা, আমি একজনকে টাকা খুব প্রয়োজন, আমি 10,000 টাকা ধার দিলাম, কিন্তু একই মানুষ যখন 3 বার ধার দিলাম সে আমাকে কখনোই ফেরত দিল না, আমি কেন চতুর্থবার ভুল করব? কাজেই আর মানুষজন না এত বেশি নকল হয়ে গেছে না, মুখোশধারী হয়ে গেছে, তো মানুষকে সাহায্য করার ব্যাপারটা এখন অনেক বেশি চিন্তার ব্যাপার হয়ে গেছে, যে আমি সাহায্য করে আমি কিনা বিপদে আবার পড়ে গেলাম, বা ওই যে আমার মায়ের মতন যে একটুখানি একটু পরিবর্তিত, এতটুকু যে আমি একটু বুঝে শুনে আমাকে একটু সেভ করে আমি অবশ্যই একেবারেই তাই। আরো শুনবো, একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে এসে আরো গল্প হবে, সঙ্গেই থাকুন।
বিরতি থেকে যখন আসলাম তখন সময়টা একেবারে টিকটিক করে জানাচ্ছে যে একদম শেষের পথে আমরা চলে এসেছি, এবং সেই সময়টা এসে অনেকক্ষণ গান শুনিনি। আজকে যখন সঙ্গীত শিল্পী মানুষ এসেছেন তখন ভেবেছিলাম আজকে পুরো সময় গানই শুনবো, কিন্তু এমন একটা বিষয়ে কথা বলছি গানেরও বিরতি পাচ্ছি না। আর সেই কষ্টটাই আসলে সরিয়ে দিই এসে আপনার কাছ থেকে। আপু, একটা কি গান শোনা যায়? আচ্ছা, আমি নজরুলেরই আরেকটি গান গাইছি। আচ্ছা, এখন বর্ষাকাল তো শুনি, বর্ষার সাথে সম্পর্কিত একটা গান গাইছি। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি ভুলিও স্মৃতি মম, নিষিদ্ধ স্বপ্ন সম, ভুলিও স্মৃতি মম, নিষিদ্ধ স্বপ্ন সম, আঁচলে গাথা মালা ফেলিও পথ পরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি। বাহ, কি মিষ্টি, কি মিষ্টি। বর্ষার সময় রাতে মনে হবে যে গানটা শুনি বসে বসে, তাই না? খুব ঠান্ডা একটা গান, মনে হয় যেন গান শুনে শুনেই অন্য কোনো জগতে চলে যাচ্ছি। নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, এই কিছু কিছু পুরনো গান আছে যেগুলো আসলে বারবারই মনে হয় যে ঘুরিয়ে ফিরিয়ে একটু শুনি, একটু শুনতে ইচ্ছে করে। একটু জুমে কথা বলে আসি, জুমে কথা বলে তারপর আবার স্টুডিওতে সুযোগ পেলে কথা বলবো। মুন্নি আপু আছে, মুন্নি আপুর কাছে আসি। মুন্নি আপু, পরিবর্তন নিয়ে কথা বলছি, ছোট্ট করে একটা দুটো পরিবর্তন কি চান সেটা একটু শুনে নেই, সবাই ছোট ছোট করে একটু বলবেন। আসসালামু আলাইকুম আপু, আমি ছোট করে বলি, পরিবর্তন তো অনেক কিছুই চাই, দুর্নীতিতে, শিক্ষাক্ষেত্রে, সবকিছুতে, কিন্তু আরেকটা পরিবর্তন যেটা আমি চাই সেটা হলো এই যে আমাদের মা হয়ে গেলে, একটু বয়স হয়ে গেলে সাজসজ্জাটা খুব মার্জিত হয়ে যেতে হবে, কারো লিপস্টিক দেওয়া যাবে না, মানে কালারফুল ড্রেস পরা যাবে না, এই মন মানসিকতা চেঞ্জ হওয়া উচিত আমার মনে হয়। আমার মনে হয় 40-এর পরে আমাদের আরো সবার সাজসজ্জাটা ভালো করে করা উচিত, তাহলে মন ভালো থাকবে, নিজেকে বুড়ি বুড়ি মনে হবে না। চমৎকার একটা পরিবর্তন চেয়েছে। হ্যাঁ, আরেকটা যেটা চাই সেটা নেক্সাস টিভির জাকিয়া সুলতানা আপু আপনার মাধ্যমে বলতে চাই, এখানে সব বড়দের প্রোগ্রাম হয়, আমরা মায়েরা আসি, মায়েদের নিয়ে বেশি মানে কাজ হয়, আমার ঘর, তারপর ইসলামী বিধান, সবকিছু, বাচ্চাদের নিয়ে কিছু হয় না। হ্যাঁ, বাচ্চাদের কোনো প্রোগ্রাম হয় না। আমার মেয়েটা বলতে চাই শুধু তোমাদের জন্য নেক্সাস, আমার না, বাচ্চাদের জন্য শিক্ষণীয় বা ওদের নিয়ে কিছু করা যায় কিনা, এরকম একটা বাচ্চাদের মধ্যে হয়। মুন্নি আপু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই বিষয়টাকে একটু আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আমরাও বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই কিছু না কিছু করবার একটা চেষ্টা রাখবো। আমরা নেলি আপুর কাছে আসি। নাহিদা, নেলি আপু, ছোট্ট করে একদম 2-3 লাইনে শুনতে চাই কি পরিবর্তন চান। শুভ সন্ধ্যা সবাইকে, আসসালামু আলাইকুম। আসলে পরিবর্তনটা আসলে এখন অনেক হয়েছে আমার মনে হয়, এখন যুগের সাথে কিন্তু তাল মিলিয়ে অনেক পরিবর্তন এসছে, কিন্তু কিছু কিছু হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো পরিবর্তন হয়নি। যেমন আমাদের মেয়েদের মধ্যে কিন্তু অনেক শিক্ষিত মেয়েরা কিন্তু এখন অনেক নির্যাতিত হচ্ছে শিক্ষিত মানুষের কাছে, কিন্তু এই জিনিসটা পরিবর্তন হওয়া উচিত। আর যে এই যে মেয়েদের, আমাদের মেয়েদেরকে চাকরি করতে না দেওয়া বা যে মেয়েদের মানে এখনো যে মেয়েরা নির্যাতিত হচ্ছে এবং মেয়েরা মনে করে যে আমাকে হয়তো মানতে হবে, এটা এভাবেই থাকতে হবে, সেই ভাবনায় পরিবর্তন আসা উচিত। নেলি আপু, অনেক ধন্যবাদ। শারমিন সুলতানা, রুমানা আপুর কাছে আসি। রুমানা আপু, 1-2 লাইনে শুনে কি পরিবর্তন চান। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করি। তো পরিবর্তন বলতে মূলত আমি মনে করি সর্বোপরি আপনার মন মানসিকতার পরিবর্তনটা, মানে দৃষ্টিকোণটা ওরকম হওয়া উচিত। যথার্থ মূল্যায়ন যদি হয় আমাদের ভিতরে, যে বেশ চমৎকার, ভাই ভাবি, এখানে মানে মূল্যায়নটা অ্যাপ্রিসিয়েট করা, অ্যাপ্রিসিয়েট করলে কাজের, ভালো কাজের প্রতি
একটা বেড়ে যায়। একদমই তাই, আসলে অ্যাপ্রিসিয়েশনটা আসলে একটা ভালো পরিবর্তন, এটা আসা উচিত। মরিয়ম আপুর কাছে আসি। মরিয়ম আপু, আপনি আমাকে জানান কি পরিবর্তন চান, 1-2 লাইনে শুনে। শুভ সন্ধ্যা না, কেমন আছো? আর উপস্থিত অতিথিদের শুভেচ্ছা সবাইকে। হ্যাঁ, কি পরিবর্তন চাবো বলো? অনেক পরিবর্তন চাই, অনেক পরিবর্তন চাই। সেটা আল্লাহ একমাত্র পারে সেই পরিবর্তন। মানে একটা মানুষের মধ্যে, পৃথিবীর মধ্যে একটা পরিবর্তন চাই, মানবিকতা ফিরে আসুক প্রতিটি মানুষের জীবনে। বাহ, সুন্দর পরিবর্তন আপু। মানবিকতা আসলে বাকি পরিবর্তন আপনা থেকেই চলে আসবে। সবথেকে বড় প্রয়োজন হলো মানবিকতা এবং মানবিকতার অভ্যেস। অনেক ধন্যবাদ। হাসিনা আপুর কাছে 1 লাইনে শুনি একটু ছোট্ট করে যে আপু কি পরিবর্তন চাই। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। আসলে আমরা যারা বেশি বেশি করে বলি যে পরিবর্তন চাই, পরিবর্তন হওয়া দরকার, সবার আগে আমি বলবো নিজে পরিবর্তন হতে। নিজে পরিবর্তন হইলেই অটোমেটিক সব পরিবর্তন হয়ে যাবে। আস্তে আস্তে ওইটা ছড়াইতে যাবে এবং দেখা গেছে যে একজন থেকে আরেকজন চলে যাবে যে অমুককে পরিবর্তন হইতে বলে, কিন্তু তার ঘরেই আসলে পরিবর্তন হইতে দিচ্ছে না। তো নিজে আগে পরিবর্তন হওয়া লাগবে, তারপর মানুষকে সাজেশন করা লাগবে যে তুমি পরিবর্তন হও। আসলেই তাই। অনেক ধন্যবাদ হাসিনা আপু। মিষ্টি আপুর কাছে আসি। মিষ্টি আপু, আপনি 1 লাইন করে আমাকে বলে যান। মিষ্টি আপু আনমিউট করতে পারছেন না, ততক্ষণে আমরা শুনে আসতে পারি খুকু আপুর কাছে। খুকু আপু, আপনি একটু আমাদেরকে জানান কি পরিবর্তন চাই। পরিবর্তন অনেক কিছুরই চাই, কিন্তু তারপরে সবার প্রথমে একটা পরিবর্তন চাই, মানুষের মনটাকে পরিবর্তন করতে হবে, মনটাকে বিকশিত করতে হবে। মনের পরিবর্তন হলে, মন মানসিকতার পরিবর্তন হলে আমাদের চারপাশে সবকিছু পরিবর্তন হবে। একদমই, আমাদের বেশ দৃষ্টিভঙ্গিটা হচ্ছে। অনেক ধন্যবাদ। ফাহিমা আপু, ছোট্ট করে 1-2 লাইন শুনে। ধন্যবাদ আপু। প্রথমে আজকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর খুকু আপুর সাথে আমি এক্ষেত্রে একমত যে আমাদের মনের পরিবর্তনটা অবশ্যই দরকার, কারণ মনটা আমাদের মুখে এক অন্তরে আরেক, সেটা থাকা যাবে না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা মিষ্টি আপুর কাছে আসি। মিষ্টি আপু, শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম আপু। পরিবর্তনের কথা বলছেন, আসলে অনেকের কাছে আমরা আসলে শুনিয়ে ফেলেছি যে নিজের পরিবর্তন দরকার। আমি বিভিন্ন দিক থেকে পরিবর্তন দরকার। তারপরে আমি বলবো যে আমাদের যে পুরুষতান্ত্রিক সমাজ, মেয়েদের যে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা, সেটা মেয়ের থেকে হোক কিংবা ছেলে থেকেই হোক, যে কোনো একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এই জন্য আমি দেশ, রাষ্ট্র এবং সমাজের কথা বলবো যে সবকিছু মিলে পুরুষতান্ত্রিকতা যাতে শেষ হয়ে যায়। মমি আপু 1 লাইনে শুনি। মমি আপু। ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। পরিশেষে শুধু এটুকু বলতে চাই যে আপু, আমাদের নিজেদের আগে পরিবর্তিত হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মন মানসিকতা সবকিছুই পরিবর্তন করতে হবে। আর সমাজের সব পরিবর্তনের সাথে সাথে, আমাদের যুগের পরিবর্তনের সাথে সাথে আমার মনে হয় নতুনদের বরণ এবং পুরনোদেরকে একটু ভালোবাসা, একটু সহযোগিতা, সম্মান, একেবারেই তাই। অনেক ধন্যবাদ সবাইকে। এবং 3 জন অসাধারণ বন্ধু আমাদের স্টুডিওতে এসে লেডিস ক্লাবের যে মঞ্চ আলোকিত করলেন, এই আড্ডার জায়গা আলোকিত করলেন, 3 জনকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর করে একটি প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য, এত সুন্দর সুন্দর করে প্রাণবন্ত কথা বলার জন্য। পরিবর্তন আসুক, তবে অবশ্যই ইতিবাচক পরিবর্তন। যত রকম নেতিবাচকতা আছে, সব নেতিবাচকতা ছাড়িয়ে আমরা যাতে ইতিবাচকতাকে প্রমোট করতে পারি, সেই মন মানসিকতা এগোতে পারি, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।